শুরু করছি মেজারমেন্ট অ্যান্ড এরার টপিকের ওপর লেকচার। এখানে আমি ডিসকাস করেছি ফিজিক্যাল কোয়ান্টিটির মেজারমেন্ট নিয়ে, কি করে আমরা বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির মেজারমেন্ট নেব এবং সেই মেজারমেন্ট নেওয়ার সময় কি ধরনের এরার তৈরি হবে এবং সেই এরার আমরা কি করে ক্যালকুলেট করব, এবং কিছু কিছু মেজারিং ইনস্ট্রুমেন্ট, অ্যাকচুয়ালি দুটো মেজারিং ইনস্ট্রুমেন্ট আমাদের শিখতে হবে যেটা ফিজিক্সের প্র্যাকটিক্যালও ল্যাবে কাজে লাগবে। একটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার আর আরেকটা হচ্ছে স্ক্রু গেজ। আচ্ছা, প্রথমেই আমরা ফিজিক্যাল কোয়ান্টিটির মেজারমেন্ট কাকে বলে দেখব। তার জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। আচ্ছা, এখানে আমি শুধুমাত্র যেগুলোর বেসিক ফিজিক্যাল কনসেপ্ট রয়েছে শুধু সেগুলোই ডিসকাস করব। যেগুলো ইনফরমেটিভ টপিক সেগুলো আমি এই লেকচারের মধ্যে ইনক্লুড করে দিয়েছি, যেহেতু আমি পিডিএফটা সবাইকে দিয়ে দেব। সেগুলো আমি আর ডিসকাস করব না, নইলে অকারণে আমার ভিডিওর লেন্থটা বড় হয়ে যাবে। ওগুলো ইনফরমেটিভ, তারপরও যদি কারোর পড়ে যদি কোনো সমস্যা থাকে তার সাথে আমি ডিসকাস করব, কিন্তু আমার মনে হয় না সেগুলো পড়ে বুঝিয়ে দেওয়ার কোনো কিছু রয়েছে, কারণ সেগুলো পুরোপুরি ইনফরমেটিভ। তাই শুধু যেগুলোর বেসিক ফিজিক্যাল কনসেপ্ট রয়েছে আমি শুধু সেগুলোই এখানে ডিসকাস করব। প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাকুরেসি আর প্রিসিশন কাকে বলে। অ্যাকুরেসি হচ্ছে যে আমি কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির কোনো ভ্যালু মেজার করছি, এইবারে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটার ট্রু ভ্যালু, যেটা ট্রু ভ্যালু মানে হচ্ছে অ্যাকচুয়াল যে ভ্যালু, স্ট্যান্ডার্ড ভ্যালু বা ট্রু ভ্যালু যেটা, সেই ভ্যালুটার কত কাছাকাছি আমার মেজারমেন্টটা রয়েছে, সেটাই হচ্ছে সেই মেজারমেন্টের অ্যাকুরেসি। যত কাছে হবে আমার মেজারমেন্টের ভ্যালুটা ট্রু ভ্যালুর, আমার মেজারমেন্ট তত বেশি অ্যাকুরেট। এইটাকে বলা হচ্ছে অ্যাকুরেসি। আমি এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক আমাকে একটা ওয়েট দেওয়া হয়েছে মেজার করতে, যেটা 2 কিলোগ্রাম। সেই 2 কিলোগ্রাম ওয়েটের ভ্যালু আমি মেজার করলাম 1.97 কিলোগ্রাম, মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করলাম। তাহলে আমার মেজারমেন্টটা ট্রু ভ্যালুর খুব ক্লোজ, তাহলে আমার মেজারমেন্টটা যথেষ্ট অ্যাকুরেট। আরেকজন মেজার করলো 1.98 কিলোগ্রাম, তাহলে তার মেজারমেন্টটা আমার মেজারমেন্টের থেকেও বেশি অ্যাকুরেট। কেউ মেজার করলো 1.7 কিলোগ্রাম, তাহলে তার মেজারমেন্টটা আমার মেজারমেন্টের থেকে কম অ্যাকুরেট। তাহলে কোনো মেজারমেন্ট ট্রু ভ্যালুর যত কাছে সেই মেজারমেন্টটা তত বেশি অ্যাকুরেট। এইবার অনেক সময় যেটা হয়, প্রবলেমে দেওয়া থাকে যে অনেকগুলো মেজারমেন্ট দেওয়া রয়েছে, কিন্তু ট্রু ভ্যালু কি করে বার করব, আমি তো ট্রু ভ্যালু জানি না। তখন সেই সবকটা মেজারমেন্টের যে অ্যাভারেজ ভ্যালু সেটাই হচ্ছে ট্রু ভ্যালু। তাহলে যদি আমাকে ট্রু ভ্যালু দেওয়া না থাকে, যদি অনেকগুলো মেজারমেন্ট দেওয়া থাকে, তাহলে সেই সবকটা মেজারমেন্টের অ্যাভারেজ ভ্যালুটাই হচ্ছে আমার ট্রু ভ্যালু। তাহলে আমি যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যদি মেজার করি, লেন্থ মাপছি, ওয়েট মাপছি, টাইম মাপছি, বা অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মাপছি, আমি তিনটে বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটির নাম বললাম। যদি আমি অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, ফোর্স ক্যালকুলেট করি, যাই ক্যালকুলেট করি না কেন, যদি আমার ট্রু ভ্যালু জানা থাকে, প্রোভাইড করা থাকে, তাহলে আমি আমার মেজারমেন্টের সাথে তাকে কম্পেয়ার করে বুঝতে পারবো আমার মেজারমেন্ট কতটা অ্যাকুরেট, কতটা ওর কাছে ওই ভ্যালুর কাছাকাছি। যদি ট্রু ভ্যালু দেওয়া না থাকে তাহলে আমাকে অনেকগুলো মেজারমেন্ট লাগবে, ধরলাম 10 বার মেজার করেছি, 10 সেটস অফ মেজারমেন্ট, বা 20 বার মেজারমেন্ট করেছি, 20টা মেজারমেন্টের সেট। সেই সব কটা মেজারমেন্ট অবভিয়াসলি এক একবার মাপলে এক এক রকম হবে, একটু একটু খুব স্মল ভ্যালু ডিফার করবে, এক ভ্যালুও রিপিট করতে পারে। ধরা যাক ওই যে 2 কিলো ওয়েটটা আমি 5 বার মাপলাম, 1.97 কিলো বেরোলো, 1.98 কিলো বেরোলো, 1.96 কিলো বেরোলো, আবার 1.97 কিলো বেরোতে পারে, রিপিট করতে পারে ভ্যালু, 2.1 কিলো হতে পারে। তাহলে যদি অনেকগুলো মেজারমেন্ট দেওয়া থাকে তখন সেটা সেই সবকটার অ্যাভারেজ নিলে যেটা পাবো সেইটাই তখন আমার ট্রু ভ্যালুর মতো কাজ করবে। কখন? যখন আমাকে ট্রু ভ্যালুটা প্রোভাইড করা থাকবে না। তাহলে অ্যাকুরেসি মানে হচ্ছে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির যে অ্যাকচুয়াল ভ্যালু বা স্ট্যান্ডার্ড ভ্যালু বা ট্রু ভ্যালু, আমার মেজারমেন্টটা সেই ট্রু ভ্যালুর কতটা কাছাকাছি, যত বেশি কাছে তত বেশি অ্যাকুরেট।
আর প্রিসিশন মানে হচ্ছে যে আমি কোনো একটা পার্টিকুলার ভ্যালু কত প্রিসাইজলি মেজার করতে পারছি। প্রিসাইজলি মেজার করা মানে কি? প্রিসাইজলি মেজার করা মানে হচ্ছে, ধরা যাক আমার একটা মেজারমেন্ট বেরোলো, ওই যে 2 কিলোগ্রাম যে ওয়েট মেজার করতে দেওয়া হয়েছে আমাকে, আমি মেজার করলাম 1.98 কিলো। তাহলে আমার মেজারমেন্ট খুব অ্যাকুরেট, অনেকটাই অ্যাকুরেট, ট্রু ভ্যালুর খুব কাছাকাছি। একজন মেজার করলো 1.475 কিলো, তাহলে সে ট্রু ভ্যালু থেকে অনেকটাই দূরে, তাহলে তার মেজারমেন্ট অতটা অ্যাকুরেট না, কিন্তু তার মেজারমেন্টটা প্রিসাইজ, কারণ সে ডেসিমাল পয়েন্টের পর 3টে ডিজিট অবধি মেজার করেছে। 1.475 কিলো বা 375 কিলো এরকম যদি কেউ মেজার করে, তার মানে সে 1 কিলোর 10⁻³ অর্ডার অবধি মেজার করেছে, যেখানে আমি মেজার করেছিলাম 1.98 কিলো, মানে 1 পয়েন্টের পর 2টো ডিজিট, তার মানে আমি 10⁻² কিলোর অবধি অর্ডারে মেজার করেছি। কিন্তু আরেকজন যে 1.375 বা 1.475 মেজার করেছে, সে 10⁻³ অর্ডার অবধি মেজার করেছে। 1.475 কিলো মানে হচ্ছে 1 কিলো 475 গ্রাম। 475 গ্রাম মানে হচ্ছে 400 গ্রাম, আর 470 গ্রাম আর 5 মিলিগ্রাম। তার মানে সে মিলিগ্রাম অর্ডার অবধি ক্যালকুলেট করছে। তার মানে তার অর্ডারের প্রিসিশনটা অনেক বেশি, এবং সে যদি অনেকগুলো মেজারমেন্ট করে এবং প্রত্যেকটাই ওরকম ট্রু ভ্যালুর থেকে অনেক দূরে, কিন্তু প্রত্যেকটারই ওরকম 10⁻³ কিলো অর্ডারে, তার মানে তার মেজারমেন্টগুলো অ্যাকুরেট নয় কিন্তু প্রিসাইজ। তার মানে কোনো মেজারমেন্ট অ্যাকুরেট না হলেও প্রিসাইজ হতে পারে। যেমন 2 কিলো যদি ট্রু ভ্যালু হয়, তাহলে 1.475 কিলো মেজারমেন্ট অ্যাকুরেট নয় কিন্তু প্রিসাইজ। আবার আমি যদি মেজার করি 1.9 কিলো, তাহলে আমারটা অ্যাকুরেট, অনেকটা কাছাকাছি ট্রু ভ্যালু, কিন্তু খুব বেশি প্রিসাইজ নয়, কারণ আমি জাস্ট 10⁻⁻1 অর্ডার অবধি, কিলোগ্রামে 10⁻⁻1 অর্ডার অবধি আমি ক্যালকুলেট করছি। তো বোঝা গেল খুব সহজ জিনিস, কিচ্ছু নেই এইসব শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এগুলো সব আমরা ছোটবেলা থেকেই জানি, যারা আমরা। আর এখানে এই কথাটা আমার বলা দরকার, হয়তো ফিজিক্সের প্রথম লেকচারেই বলা উচিত ছিল, যে ফিজিক্স শিখতে হলে বই পড়ে ফিজিক্স শেখা যায় না। ফিজিক্স হচ্ছে আমাদের যে চারপাশের ওয়ার্ল্ড, তার সাথে একদম রিয়াল টাইম ইন্টারাকশন হচ্ছে ফিজিক্স। আর কোনো সাবজেক্ট নেই যার সাথে চারপাশের ফিজিক্যাল ওয়ার্ল্ডের এত ইন্টারাকশন রয়েছে। বায়োলজিতেও নেই, কেমিস্ট্রিতেও নেই, ম্যাথামেটিক্স তো অ্যাবস্ট্রাক্ট জিনিস, পিওর ম্যাথামেটিক্স যেটা নেই। একমাত্র ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট, অন্তত ফিজিক্সের মেকানিক্সটা এমন একটা টপিক, যার প্রত্যেকটা প্রবলেম আমি রিয়াল ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে ইন্টারাক্ট করে ব্যাপারগুলোকে বুঝতে পারি বা বোঝার চেষ্টা করতে পারি, হাইপোথেটিক্যাল কিছু নয়। অবভিয়াসলি অ্যাটমিক ফিজিক্স বা এইসব, যদি নিউক্লিয়ার ফিজিক্স এইসব পড়ানোর সময় আমি ফিজিক্যাল ওয়ার্ল্ডের এক্সাম্পল দিতে পারবো না, কিন্তু আমি যখন মোশন পড়াবো বা ফোর্স পড়াবো বা ফ্রিকশন পড়াবো, এগুলোর সময় আমি একদম রিয়াল ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে ইন্টারাক্ট করতে করতে ব্যাপারগুলো শিখতে পারি। সুতরাং ফিজিক্স শিখতে হলে চোখ কান খোলা রাখতে হবে, চারপাশের জিনিস সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে। কেউ দোকান বাজার করে না যার ওয়েটের মেজারমেন্ট সম্বন্ধে কোনো ধারণা নেই। এমন না যে কাউকে ওয়েটের ধারণা করতে হলে রোজ দোকানে যেতে হবে, জিনিসপত্র কিনতে হবে, তা বলছি না, কিন্তু সেগুলো সম্বন্ধে ধারণা থাকা দরকার। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যার চারপাশে ওয়ার্ল্ড সম্বন্ধে কোনো ধারণাই নেই। সে 10-এর বোর্ড পাস করে 11-এ উঠে গেছে, অথচ তার চারপাশে কি ঘটছে না ঘটছে জিনিসপত্র জানেই না। তাকে যদি বলা হয় যে 100 মিটার কতটা লেন্থ এস্টিমেট করে বলতে, সে পারবে না। তাকে যদি বলা হয় একটা হাতে বই ধরিয়ে যে এই বইটার ওয়েট কত এস্টিমেট করে বলতে, সে পারবে না। তার মানে রিয়াল ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে তার কোনো ইন্টারাকশনই ঘটেনি, অথচ সে 10-এর বোর্ড পাস করে 11-এ উঠে গেছে।
এরকম ভাবে ফিজিক্স শেখা সম্ভব না। ফিজিক্স শিখতে হলে চারপাশের যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, রিয়াল ওয়ার্ল্ড, তার সাথে বেসিক যে ইন্টারাকশনটা সেটা প্রত্যেকের করতে হবে। অবভিয়াসলি এখন করোনার জন্য লোকজন যদি রাস্তায় বাইরে বেরিয়ে বাজার করতে বলছি না আমি, কিন্তু আমি বলছি যে এই বেসিক কনসেপ্টটুকু, চারপাশের পৃথিবী সম্বন্ধে যে বেসিক কনসেপ্টটুকু, সেই কনসেপ্টটুকু না থাকলে, সেই ইন্টারাকশনের কনসেপ্টটা যদি না থাকে, তাহলে ফিজিক্স শেখা কিন্তু খুব মুশকিল। কারণ ফিজিক্সের প্রবলেম সলভ করার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন হচ্ছে যে সেই প্রবলেমটাকে ভিজুয়ালাইজ করতে হবে। যতক্ষণ না আমি একটা প্রবলেমকে ভিজুয়ালাইজ করতে পারছি সিনেমার মতো, ততক্ষণ সেই প্রবলেমটা সলভ করা মুশকিল। অবভিয়াসলি যেগুলো সহজ প্রবলেম সেগুলো এমনি হয়ে যায়, অত ভিজুয়ালাইজ করতে হয় না। কিন্তু যেগুলো একটু কঠিন প্রবলেম, যেগুলো একটু ক্রিটিক্যাল প্রবলেম, সেগুলোকে ভিজুয়ালাইজ করতে হবে যে কি ঘটছে। যদি বলা হয় যে কোনো একটা গাড়ি এত কিলোমিটার স্পিডে যাচ্ছে, সে টার্ন নিল, এই করলো সেই করলো, বা কোনো একটা বলকে ওপর থেকে ফেলা হলো, বা কোনো একটা বল গিয়ে আরেকটা বলে ধাক্কা মারলো, মেকানিক্সের যে কোনো প্রবলেম, সেগুলোকে যতক্ষণ না কেউ ভিজুয়ালাইজ করতে পারছে ততক্ষণ কিন্তু সলভ করতে পারবে না। এবং ভিজুয়ালাইজ করতে পারার প্রধান শর্তই হচ্ছে যে রিয়াল ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে বেসিক ইন্টারাকশনে কনসেপ্ট থাকতে হবে। আচ্ছা, তাহলে অ্যাকুরেসি আর প্রিসিশন কাকে বলে বোঝা গেল। অ্যাকুরেসি হচ্ছে কোনো একটা মেজারমেন্টের ট্রু ভ্যালু, আমার মেজারমেন্টটা সেই ট্রু ভ্যালুর যতটা কাছাকাছি, যত বেশি কাছে তত বেশি অ্যাকুরেট, যত ট্রু ভ্যালুর থেকে দূরে তত কম অ্যাকুরেট। এটাই হচ্ছে অ্যাকুরেসি। প্রিসিশন কাকে বলে? প্রিসিশন হচ্ছে যে আমার মেজারমেন্টটা কত স্মলেস্ট অর্ডার অবধি আমি মেজার করছি। তাতে হয়তো আমার মেজারমেন্ট অ্যাকুরেট নয়। 2 কিলো যদি ট্রু ভ্যালু হয়, হয়তো আমি 1.375 মেপেছি, অবভিয়াসলি অ্যাকুরেট নয়, অনেকটা দূরে ট্রু ভ্যালু থেকে, কিন্তু আমি অনেক স্মল অর্ডার অবধি মেপেছি। আমি হয়তো 5খানা রিডিং দিলাম, 1.375, 1.376, 1.372, 1.379, 1.371, তাহলে আমার সব কটা মেজারমেন্টই অ্যাকুরেট নয়, কিন্তু আমি খুব প্রিসাইজলি মেপেছি, আমি খুব স্মলেস্ট অর্ডার অবধি ক্যালকুলেট করেছি। এই হচ্ছে অ্যাকুরেসি আর প্রিসিশন। এইবার অ্যাকুরেসি আর প্রিসিশন নিয়ে আরো কিছু কন্ডিশন রয়েছে এখানে দেওয়া রয়েছে, সেগুলো পড়ে নিলেই হবে, এগুলো বোঝানোর কিছু নেই। এখানে কিছু কিছু টার্ম রয়েছে, সিগনিফিক্যান্ট ফিগার কাকে বলে, সিস্টেমেটিক এরার কাকে বলে, এগুলো র্যান্ডাম এরার কাকে বলে, এগুলো আমরা পরে ডিসকাস করব, তাই এখন বলছি না। এই লেকচারেই আমরা সেগুলো ডিসকাস করব। আচ্ছা, এখানে একটা কথা লেখা রয়েছে যে যত বেশি অ্যাকুরেট হবে আমার রিডিং বা আমার মেজারমেন্ট, তত আমার এরার ডিক্রিজ করবে। অবভিয়াসলি এরার মানে কি? এরার মানে হচ্ছে কোনো একটা মেজারমেন্টের ট্রু ভ্যালু থেকে আমি কতটা আলাদা মেপেছি, সেটাই হচ্ছে এরার। ধরলাম একটা মিটার স্কেল দেওয়া আছে আমাকে, বা একটা দড়ি দেওয়া আছে আমাকে, সেই দড়িটার লেন্থ হচ্ছে 1 মিটার, আমি মাপলাম 0.95 মিটার, তাহলে আমার এরার কতটা? 0.05 মিটার হচ্ছে আমার এরার, কারণ অ্যাকচুয়াল লেন্থের থেকে আমি 0.05 মিটার কম মেপেছি। বা আমি হয়তো মাপলাম 1.05 মিটার, তাহলে আমার এরার কত? 0.05 মিটারই। আগের বার কম মেপেছিলাম, এবার বেশি মেপেছি, কিন্তু আমি কম মাপি বা বেশি মাপি, যাই মাপি না কেন, আমার এরার 0.05 মিটার। এখানে কিন্তু যখন আমি 0.95 মিটার মেপেছি তখন আমার এরার -0.05, যখন আমি 1.05 মেপেছি তখন আমার এরার +0.05, এরকম কোনো ব্যাপার কিন্তু এরারে নেই। ট্রু ভ্যালুর থেকে কতটা ডিফারেন্ট মেপেছি আমি, ট্রু ভ্যালু আর আমার মেজারমেন্টের ডিফারেন্স, এটাই হচ্ছে আমার এরার। সেটা আমি কমও মাপতে পারি, বেশিও মাপতে পারি, সেটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। ট্রু ভ্যালু আর আমার মেজারমেন্টের যে ডিফারেন্সটুকু, সেই ডিফারেন্সটুকুই হচ্ছে আমার মেজারমেন্টের এরার। তা অবভিয়াসলি আমি যত অ্যাকুরেট মাপবো তত আমার মেজারমেন্ট ট্রু ভ্যালুর কাছাকাছি, আর যত আমার মেজারমেন্ট অ্যাকুরেট হবে তাহলে আমার কি এরারটা কমতে থাকবে, সেটাই এখানে বলা হয়েছে। তাহলে কিসের কিসের উপর অ্যাকুরেসি ডিপেন্ড করে এখানে বলা রয়েছে। এই লিস্ট কাউন্ট কাকে বলে, জিরো এরার কাকে বলে, এগুলো সব আমি এই লেকচারই ডিসকাস করবো, তাই বলছি না। যেটুকু বলার ছিল অ্যাকুরেসি আর প্রিসিশনের যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটুকু বলে দিয়েছি।
এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস ছিল জানার। সিগনিফিকেন্ট ফিগার কাকে বলে? সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে কোনো একটা ডিজিটের কোন কোন ফিগারগুলো সিগনিফিকেন্ট, কেন সেগুলোকে সিগনিফিকেন্ট বলা হচ্ছে, কেন অন্যগুলোকে ইনসিগনিফিকেন্ট বলা হচ্ছে, এগুলোর কোনো ফিজিক্যাল এক্সপ্লেনেশন নেই, এগুলো জাস্ট কিছু কনভেনশনাল কনসেপ্ট। তাই এগুলো নিয়ে আমি ডিসকাস করছি না। 5টা না 7 কটা 10খানা আমি রুল দিয়ে দিয়েছি, এই 10খানা রুল পড়ে নিলেই হবে। এমন না যে পড়ে মুখস্থ করে খুব জেনে বসে থাকতে হবে, কিন্তু বেসিক ব্যাপারটা কি করতে হয় বুঝে নিলেই হয়ে গেল। এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট কিছু ইনফরমেশন যে যদি এইখানে যেমন 4টেই সিগনিফিকেন্ট কারণ কোনো জিরো নেই, এটা একটা রুল। যদি দুটো নন জিরো ডিজিটের মধ্যে জিরো থাকে তাহলে সবকটাই সিগনিফিকেন্ট, যেমন এখানে 6টা। তো এই রুলগুলো পড়ে নিলেই হবে, এখানে বোঝানোর কিছু নেই, তাই আমি বোঝাচ্ছি না। তেমন রাউন্ড অফ করার রুল, আমরা ছোট থেকে কিন্তু এই রুলটা খুব ক্লিয়ারলি না জেনে রাউন্ড অফ করে এসছি। 1.79 সেটাকে আমরা 1.8 লিখতাম, ছোট থেকেই জানি। 5.21 সেটাকে 5.2 লিখতেই পারি। 5.28 সেটাকে আমি 5.3 লিখতেই পারি। আমরা ছোট থেকেই রাউন্ড অফ করে এসছি হয়তো বিভিন্ন ম্যাথামেটিক্স বা ফিজিক্সের প্রবলেম যখন সলভ করেছি, কিন্তু সেই রাউন্ড অফ করা কিছু স্পেসিফিক রুল রয়েছে। যে যদি আমার লাস্ট ডিজিটটা লেস দেন 5 হয় কি হবে, গ্রেটার দেন 5 হলে কি হবে, 5 হলে কি হবে, সেগুলো আর বলার কিছু নেই, এগুলো ইনফরমেশন আমি লিখে দিয়েছি, পড়ে নিলেই হবে। আচ্ছা, শুধু বোঝার জিনিসগুলো বোঝাচ্ছি আমি। এবার হচ্ছে লিস্ট কাউন্ট কাকে বলে। লিস্ট কাউন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এবং খুব সহজ একটা কনসেপ্ট, যেটা এরার ক্যালকুলেশনের ক্ষেত্রে খুব দরকার। কোনো একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের যে স্মলেস্ট পসিবল ভ্যালু মেজার করা যায় কোনো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে, সেটাই হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট। যেমন যে মিটার স্কেল আমরা ইউজ করি বা জিওমেট্রি বক্সের যে স্কেলটা থাকে 6 ইঞ্চি লম্বা, 15 সেন্টিমিটার লম্বা যে জিওমেট্রি বক্সের স্কেলটা থাকে, সেই স্কেলটার দিয়ে আমরা স্মলেস্ট যে লেন্থ মাপতে পারি সেটা হচ্ছে 1 মিলিমিটার। তাহলে একটা মিটার স্কেলের লিস্ট কাউন্ট কত? 1 মিলিমিটার। তার মানে যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা স্মলেস্ট যে অ্যামাউন্টটা মাপতে পারবো সেটাই হচ্ছে তার লিস্ট কাউন্ট। ধরা যাক একটা স্প্রিং ব্যালেন্স রয়েছে, সেই স্প্রিং ব্যালেন্স দিয়ে বা একটা ওয়েইং মেশিন রয়েছে, সেই ওয়েইং মেশিনটা দিয়ে সবচেয়ে কম যে ওয়েট মেজার করা যায় সেটা হচ্ছে 10 গ্রাম। তার মানে ওই ওয়েইং মেশিনের লিস্ট কাউন্ট হচ্ছে 10 গ্রাম। জিওমেট্রি বক্সে যে প্রোট্রাক্টর থাকে তার সেটা দিয়ে যে অ্যাঙ্গেল মাপার যেটা, সেটা দিয়ে সবচেয়ে স্মলেস্ট যে অ্যাঙ্গেল মাপা যায় সেটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে সেটার লিস্ট কাউন্ট কত? 1 ডিগ্রি। তেমনি আমাদের যে ঘড়ি থাকে অ্যানালগ ক্লক, কাঁটাওয়ালা যে ঘড়ি, ডিজিটাল ক্লক নয়, সেই অ্যানালগ ক্লক দিয়ে স্মলেস্ট কত টাইম আমরা মাপতে পারি? 1 সেকেন্ড। তাহলে অ্যানালগ ক্লকের লিস্ট কাউন্ট হচ্ছে 1 সেকেন্ড। তাহলে যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা স্মলেস্ট পসিবল যে ভ্যালুটা মেজার করতে পারি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির, সেটাই হচ্ছে সেই মেজারিং ইনস্ট্রুমেন্টের কি? লিস্ট কাউন্ট। এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে একটু পরে যখন আমরা এরার শিখব কি করে এরার ক্যালকুলেট করে, অনেক সময় এরার ক্যালকুলেশনের প্রবলেমে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মেজারমেন্টে কত এরার বেরিয়েছে সেটা দিয়ে দিল না, অথচ মেজারিং ইনস্ট্রুমেন্টটা উল্লেখ করে দিল, বা মেজারিং ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্টটা উল্লেখ করে দিল। ধরা যাক টাইম মাপার কথা বলা হয়েছে একটা ঘড়ি দিয়ে, সেই ঘড়িটার লিস্ট কাউন্ট হচ্ছে 1 সেকেন্ড, অথচ সেই টাইমটা মেজার করতে গিয়ে কতটা এরার হয়েছে সেটা বলেনি। সেই ক্ষেত্রে আমি ওই ঘড়িটা দিয়ে মেজার করার সময় এরারটা ধরে নেব ওই ঘড়িটার যে লিস্ট কাউন্ট সেটাকে। অর্থাৎ এরার ক্যালকুলেশনের সময় আমাকে যদি কোনো মেজারমেন্টের এরার না দেওয়া থাকে, তাহলে যে মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করা হয়েছে তার লিস্ট কাউন্টকেই আমি এরার ধরে নেব। বোঝা গেল কথাটা? অর্থাৎ ঘড়ি দিয়ে টাইম মাপা হয়েছে, সেই টাইম মাপার জন্য কতটা এরার বেরিয়েছে সেটা বলে দেয়নি, তাহলে আমি ওই ঘড়িটার যে লিস্ট কাউন্ট সেটাকেই আমি টাইম মাপার এরার হিসেবে ধরে নেব। এটা প্রবলেম সলভ করতে এই ইনফরমেশনটা কাজে লাগবে। আচ্ছা, এবার হচ্ছে লেন্থ মেজার। সবকিছুই মেজার করা যায়, লেন্থ মেজার করার, টাইম মেজার করা, ওয়েট মেজার করা, তা সেগুলো নিয়ে ডিসকাস করার কোনো মানে হয় না, কারণ সেগুলো কিছু কাজে লাগে না। সেগুলো আমরা সকলেই জানি, ওয়েট মেজার করে ওয়েইং মেশিন দিয়ে, স্প্রিং ব্যালেন্স দিয়ে,
টাইম মেজার করে, ক্লক আছে, অ্যাটমিক ক্লক আছে যেটা দিয়ে খুব প্রিসাইজ টাইম মেজার করা যায়। আর তাহলে এগুলো নিয়ে বেশি ডিসকাস করার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলোর বেসিক যে কনসেপ্টটুকু সেটুকু জানলেই হবে, যে ওয়েট মেজার করে কি করে, টাইম মেজার করে কি করে, তার বাইরে কিছু লাগে না, সেগুলো নিয়ে ডিসকাস করছিও না। লেন্থ মেজারমেন্টের ক্ষেত্রে কিছু লার্জ ইউনিট আছে, কিছু স্মল ইউনিট আছে যেগুলো আমাদের খুব কাজে লাগে থ্রু আউট আওয়ার ফিজিক্স কোর্স, সেগুলো আমি লিখে দিয়েছি এখানে। যেমন লার্জ কি কি ডিস্টেন্স আমরা মেজার করতে গিয়ে, যদি আমি এখান থেকে কোনো একটা স্টারের ডিস্টেন্স মেজার করি, তাহলে নিশ্চয়ই আমি সেন্টিমিটার কিলোমিটারে মেজার করব না, কিলোমিটার মেজার করলেও সেটা বিশাল একটা ডিস্টেন্স হবে। তার জন্য আমাকে একটা লার্জ ডিস্টেন্সকে একটা ইউনিট হিসেবে ধরে মেজার করা হয়, সেটা হচ্ছে লাইট ইয়ার। লাইট ইয়ার মানে হচ্ছে লাইটের স্পিড ভ্যাকুয়ামের মধ্যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে লাইট 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার ট্রাভেল করে। সেই স্পিডে লাইট 1 ইয়ারে যতটা ট্রাভেল করে সেই ডিস্টেন্সটাকে বলা হয় লাইট ইয়ার, মানে হিউজ একটা ডিস্টেন্স। কারণ এক দিনে 86400 সেকেন্ড হয়, 86,400 সেকেন্ড, 86400 সেকেন্ড একদিনে। তাহলে তাকে 365 দিয়ে গুণ করলে পাবো এক বছরে কত সেকেন্ড, তাকে 3 × 10⁸ দিয়ে গুণ করলে পাবো এক বছরে লাইট কতটা ডিস্টেন্স ট্রাভেল করে। সেই ডিস্টেন্সটাকে বলা হয় 1 লাইট ইয়ার, সেটা হচ্ছে 9.46 × 10⁻15 মিটার। তেমনি আরেকটা ইউনিট আছে পারসেক, সেটা হচ্ছে 3.26 লাইট ইয়ারের সমান, সেটা হচ্ছে লাইট ইয়ারের থেকেও বড় ইউনিট। আর স্মলেস্ট ইউনিটের যে রেঞ্জগুলো রয়েছে, সেন্টিমিটার হচ্ছে 10⁻2 মিটার, মিলিমিটার হচ্ছে 10⁻3 মিটার, এগুলো একটুখানি আমি লিখে দিয়েছি ইনফরমেশন। অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻10, ন্যানোমিটার 10⁻9। এইগুলো অ্যাটমিক ফিজিক্স পড়ার সময় খুব কাজে লাগবে। মাইক্রোমিটারও কোনো একটা জায়গায় খুব কাজে লাগবে। এইগুলো বেসিক লেন্থের কনভার্সন ইউনিট যেগুলো কাজে লাগে ফিজিক্সে। আর শুধু এইটুকু একটু জেনে রাখা দরকার, প্যারালাক্স মেথড কাকে বলে। প্যারালাক্স মেথড হচ্ছে যখন আমি খুব লার্জ ডিস্টেন্স ক্যালকুলেট করব, তখন আমি এমনি খুব লার্জ ডিস্টেন্স তো আমি স্কেল দিয়ে মাপতে পারবো না, বা আমি ওই এমনি যে ডিস্টেন্স মেজারমেন্ট করে 1 কিলোমিটার 2 কিলোমিটার আর্থের সারফেসের ওপর, সেই প্রসেসেও আমি এখান থেকে যদি সূর্যের ডিস্টেন্স মাপতে হয়, এখান থেকে যদি কোনো একটা স্টারের ডিস্টেন্স মাপতে হয়, তখন আমি কোন মেথডে মাপবো? আমার কিছু একটা সিম্পলিফাইড মেথড দরকার যাতে আমি খুব লার্জ ডিস্টেন্স মাপতে পারি, সেইটা হচ্ছে প্যারালাক্স মেথড। কি প্যারালাক্স মেথড? ধরলাম এস হচ্ছে একটা স্টার, এ হচ্ছে আর্থের ওপর একটা পয়েন্ট আর্থের সারফেসে, বি হচ্ছে আর্থের সারফেসে আরেকটা পয়েন্ট। তা আর্থের সারফেসে দুটো পয়েন্ট আছে এ আর বি, তাদের মাঝে ডিস্টেন্স হচ্ছে স্মল বি। আর দুটো, যেহেতু স্টারটা অনেকটা দূরে, তাই এ পয়েন্ট থেকেও স্টারের ডিস্টেন্স যা, বি পয়েন্ট থেকেও স্টারের ডিস্টেন্স তাই হবে, তাই না? তাহলে এইটা হচ্ছে, এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, এইটা হচ্ছে এই ডিটা এই বি এর তুলনায় এতটাই বড়, তাই এই থিটাটা কি খুব স্মল। এর ফলে অ্যাজ ইফ এই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা, এটা অ্যাজ ইফ একটা বিশাল বড় সার্কেল থেকে একটা ছোট্ট পার্ট কেটে নিয়েছি, বিশাল বড় সার্কেল থেকে একটা ছোট্ট পার্ট কেটে নিয়েছি অ্যাজ ইফ। তাহলে এই যে ডি ডিস্টেন্স গুলো এখন সার্কেলের কিসের মতো কাজ করবে? রেডিয়াসের মতো। আর এই বিটা সার্কেলের কিসের মতো কাজ করবে? আর্ক লেন্থের মতো। আর থিটাটা হচ্ছে আর্ক লেন্থের জন্য সেন্টারে যে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। তাহলে আমরা কি জানি? আর্ক লেন্থ ইকুয়ালস টু রেডিয়াস ইন্টু ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। তাহলে আর্ক লেন্থ ইকুয়ালস টু রেডিয়াস ইন্টু ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। তাহলে থিটা হচ্ছে বি/ডি। এই থিটাটাকে বলা হয় প্যারালাক্স অ্যাঙ্গেল। আমাকে যদি থিটাটা বলে দেয়, তাহলে আমি খুব সহজেই ডিস্টেন্স মেজার করতে পারবো। আচ্ছা, এইখানে আমি আরেকটা কথা বলে দিই। অনেক সময় বিভিন্ন প্রবলেমের লেখা থাকে যে সানের অ্যাঙ্গুলার ডায়ামিটার। অ্যাঙ্গুলার ডায়ামিটার কথাটার মানে কি? খুব সহজ। ধরলাম আমি আর্থের সারফেসে একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমি সানের দিকে তাকিয়ে আছি। এবার মনে মনে আমি সানের মধ্যে একটা ডায়ামিটার রাখলাম, সেন্টারের থ্রু একটা ডায়ামিটার রাখলাম। এবার আমি আমার পয়েন্ট থেকে ডায়ামিটারের লেফট সাইডটাকে কানেক্ট করলাম মনে মনে, আর ডায়ামিটারের রাইট সাইডকে কানেক্ট করলাম। এই যে দুটো ইমাজিনারি লাইন আমি সানের ডায়ামিটারের লেফট আর রাইটে কানেক্ট করলাম আমার স্ট্যান্ডিং পয়েন্ট থেকে, এই দুটো স্ট্রেট লাইনের মাঝে যে অ্যাঙ্গেলটা হবে, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে
সানের অ্যাঙ্গুলার ডায়ামিটার। এই ছবিটা থেকেও বোঝানো যায়। এই ছবিটা যদি আমি উল্টো করে আঁকি, অর্থাৎ এসটা তলার দিকে আর এইটা ওপরের দিকে, যে সান ওপরে রয়েছে, এইখানে সান রয়েছে, এইটা সানের ডায়ামিটারের একটা পয়েন্ট, এটা সানের ডায়ামিটার একটা পয়েন্ট, আর এইখানে আমি দাঁড়িয়ে আছি। তাহলে সানের দুটো ডায়ামেট্রিক্যালি অপোজিট দুটো পয়েন্টকে যদি আমি আমার আই এর সাথে কানেক্ট করি ইমাজিনারিলি, তাহলে যে মাঝখানে অ্যাঙ্গেলটা হবে ওটাই হচ্ছে সানের অ্যাঙ্গুলার ডায়ামিটার। এমনি লেন্সটা হচ্ছে সানের এমনি ডায়ামিটার, আর সেই ডায়ামিটারটা আমার চোখে যে অ্যাঙ্গেল তৈরি করে, অ্যাঙ্গেল অফ ভিউ, তাকেই বলে অ্যাঙ্গুলার ডায়ামিটার। তো এটা খুব সহজ জিনিস, এটা একটু ভিজুয়ালাইজ করলে, আমি যা কথা বলছি সেগুলোকে ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ করতে না পারলে কিন্তু ফিজিক্স শেখা খুব মুশকিল হয়ে যাবে। এটা নিয়ে বেশি বলার কিছু নেই। এইবার হচ্ছে খুব সবচেয়ে দরকারি জিনিস যেটা, সেটাই আসে এরার অ্যানালিসিস। এরার মানে কি? একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমি মেজার করছি, সেই মেজার করতে গিয়ে যে ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করতে দেওয়া হয়েছে তার যে ট্রু ভ্যালু, তার থেকে আমার মেজারমেন্টটা একটুখানি আলাদা বেরিয়েছে। তো যতটা আলাদা বেরিয়েছে সেই ডিফারেন্সটাকেই বলা হচ্ছে কি? এরার। সেটা আমি কমও মাপতে পারি, বেশিও মাপতে পারি। মোট কথা হচ্ছে ট্রু ভ্যালুর থেকে যতটা আমি ডিফার্ড ভ্যালু এসছে আমার মেজারমেন্টে, সেটাই হচ্ছে আমার মেজারমেন্টের এরার। অনেক রকম এরার হতে পারে। একটা হচ্ছে লিস্ট কাউন্ট এরার। লিস্ট কাউন্ট এরার মানে কি? যে রেজলিউশন, যেটা স্মলেস্ট যে পসিবল ভ্যালুটা মাপা সম্ভব আমার মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে, হয়তো সেই স্মলেস্ট পসিবল ভ্যালুটার জন্য এরার চলে এসছে, মানে আমি তার থেকে ছোট ভ্যালু মাপতে পারবো না, সেই জন্য এরার। ধরা যাক, এটা আমি এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক আমাকে লেন্থ দেওয়া হয়েছে, সেই লেন্থটা হচ্ছে 2.15 মিটার। একটা দড়ি দেওয়া হয়েছে যার লেন্থ 2.15 মিটার, অথচ আমাকে একটা স্কেল দেওয়া হয়েছে যার লিস্ট কাউন্ট হচ্ছে 0.1 মিটার। তাহলে কি সেই স্কেলটা দিয়ে আমি 2.15 কখনো মেজার করতে পারবো? কারণ ওই স্কেল আমাকে যে মেজারিং স্কেলটা দেওয়া হয়েছে, সেই স্কেলে 2.1 এর পরের ভ্যালুটাই হচ্ছে 2.2, কারণ লিস্ট কাউন্ট হচ্ছে 0.1 মিটার। তো 2.1 এর পরের ভ্যালুই হচ্ছে 2.2। তাহলে এই স্কেল দিয়ে মাপলে আমি 2.15 কখনো পাবো না। তাহলে আমার সবসময় একটা 0.05 এর এরার থেকেই যাবে। এটাই হচ্ছে লিস্ট কাউন্ট এরার। তেমনি ইনস্ট্রুমেন্টাল এরার হয়। ইনস্ট্রুমেন্ট তৈরি করার সময় কিছু গন্ডগোল হতে পারে, যখন বানানো হয়েছে ইনস্ট্রুমেন্টটা, তার এরার। কিছু র্যান্ডাম এরার চলে আসে, আমি যখন মেজার করছি তখন কিছু মেজারমেন্ট নেওয়ার সময় কিছু এরার চলে এলো। সেই এরারগুলোর অরিজিন সবসময় যে নোন হবে তারও কোনো মানে নেই। অনেক সময় অজান্তেই আমার মেজারমেন্টের সময় এরার ঢুকে যায়। এগুলো ল্যাবে কাজ করার সময় হাতে কলমে যখন স্টুডেন্টরা মেজার করে, তখনই স্টুডেন্টরা টের পায় যে আমি প্রিসাইজলি কিছু মেজার করলাম, খুব মন দিয়ে কিছু মেজার করলাম, তারপরে কিছু এরার চলে এলো। সেগুলো অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্টের এরার, বা অ্যাম্বিয়েন্সের এরার, বা পাশ দিয়ে বন্ধু চলে গেল হাতটা নাড়িয়ে দিল, সেই জন্য এরা হতেই পারে। অ্যাক্সিডেন্টাল এরার সেগুলোকে বলে। তা এরকম বিভিন্ন কারণে আমার মেজারমেন্টে এরার আসতে পারে। আচ্ছা, সিস্টেমেটিক এরার কাকে বলে? সিস্টেমেটিক এরার হচ্ছে সেই এরারগুলো যে এরারগুলো আমরা এলিমিনেট করতে পারি, মেজার করে এলিমিনেট করতে পারি ম্যানিপুলেট করে, তাকেই বলে সিস্টেমেটিক এরার। ধরা যাক আমি মেজার করছি, বন্ধু হাত নাড়িয়ে দিয়ে চলে গেল, তার জন্য কিছু একটা মেজারিং গন্ডগোল হয়ে গেল, সেই এরারটা কিন্তু আমি সিস্টেমেটিক্যালি এলিমিনেট করতে পারবো না। তার জন্য কি করতে হবে? বন্ধুকে অন্য ঘরে দরজা বন্ধ করে রাখতে হবে, যাতে সে আমার মেজারমেন্টের সময় ল্যাবে না ঢোকে। সেরকম এরারকে সিস্টেমেটিক এরার বলে না। সিস্টেমেটিক এরার মানে হচ্ছে ইনস্ট্রুমেন্টের কোনো এরার, যেটা আমি ইনস্ট্রুমেন্টটাকে ক্যালিব্রেট করে ঠিক করে এরারটাকে নর্মালাইজ করতে পারি, বা আমার টেকনিকের কোনো গন্ডগোল ছিল, প্রসিডিউরের কোনো গন্ডগোল ছিল, সেটাকে আমি রিভাইজ করে ঠিক করতে পারি। অথবা পার্সোনাল এরার কিছু আছে, ধরা যাক আমি যেরকম ভাবে মাপছিলাম সেইভাবে মাপলে হয়তো যা এরার দিচ্ছিল আমি একটু অন্যরকম ভাবে মেপে এরারটাকে একটু কমিয়ে দিলাম। তা এগুলো হচ্ছে সিস্টেমেটিক এরার। এবং এই এরারগুলো সবসময় লিনিয়ার হয়, ওয়ান ডিরেকশনাল হয়, হয় আমি বেশি মাপবো, নয় আমি কম মাপবো। এগুলো এমন অন্য আর কোনো জিনিসপত্রের উপর ডিপেন্ড করে না, যে ল্যাবের টেম্পারেচার কত তার উপর ডিপেন্ড করে না, কেউ আমাকে ডিস্টার্ব করলো কিনা তার উপর ডিপেন্ড করে না।
আমি গরমকালে মাপছি না শীতকালে মাপছি তার উপর ডিপেন্ড করে না, আমি হিলি এরিয়াতে মাপছি নাকি আমি লো ল্যান্ডে মাপছি তার উপর ডিপেন্ড করে না। সিস্টেমেটিক এরর হচ্ছে কিছু বেসিক জিনিসের উপর ডিপেন্ড করে, ইনস্ট্রুমেন্ট, আমার মেজারিং টেকনিক, সেগুলোর উপর ডিপেন্ড করে, যেগুলো আমি চাইলেই সহজে এররগুলো নর্মালাইজ করতে পারি। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে এগুলোতে, এবার যেগুলো আমি বলবো তাতে বেসিক ফিজিক্সের কনসেপ্ট কিচ্ছু নেই, পুরোটাই ম্যাথামেটিক্স। সুতরাং আমি জাস্ট প্রয়োজনীয় যা কনসেপ্ট, যেটুকু কনসেপ্ট বোঝানো সেটুকুই বোঝাচ্ছি। খুব জটিলভাবে ভেবে ব্যাপারগুলোকে জটিল বানানোর কোনো মানে হয় না, এটা মাথায় রাখতে হবে। বেশিরভাগ প্রশ্ন, বেশিরভাগ কনসেপ্ট খুবই সহজ, আমরা আমাদের ভাবনার চিন্তার ভুলের জন্য ব্যাপারগুলোকে জটিল বানিয়ে ফেলি। তাই যে কোনো জিনিস খুব সহজভাবে চিন্তা করতে হবে, তবে ব্যাপারগুলো সহজ লাগবে। প্রথম হচ্ছে মিন অফ অবজারভেশন। ধরা যাক একটা ল্যাবে আমি কোনো একটা কিছু অবজার্ভ করছি, তার মেজারমেন্ট নিচ্ছি। এইবার আমাকে ট্রু ভ্যালু বলে দেয়নি, আমাকে একটা দড়ি দিয়ে বলেছে তার লেন্থ মাপতে, কিন্তু সেই দড়িটার অ্যাকচুয়াল লেন্থ কত আমাকে বলে দেয়নি। তাহলে আমি কি করে ট্রু ভ্যালু বার করব? কাকে ট্রু ভ্যালু বলবো? বলেছিলাম একটু আগেই যে অনেকবার মেজারমেন্ট নেব, অনেকগুলো মেজারমেন্ট নেব, ওই দড়িটার অনেকবার লেন্থ মাপবো। ওই অনেকবার লেন্থ নেবে সবকটা লেন্থের আমি মিন নেব বা অ্যাভারেজ নেব, সেই অ্যাভারেজ ভ্যালুটাকেই আমি ট্রু ভ্যালু ধরবো। তাহলে যদি আমার অনেকগুলো অবজারভেশন থাকে বা অনেকগুলো মেজারমেন্ট থাকে, x1 x2 করে n খানা মেজারমেন্ট নিয়েছি xn, তাহলে আমার মিন, অ্যারিথমেটিক মিন যেটা, সেটাই হচ্ছে আমার মিন ভ্যালু, সেটাকে আমি ট্রু ভ্যালু হিসেবে ধরবো। সেটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 করে করে n খানা মেজারমেন্ট, কটা মেজারমেন্ট nটা, তাহলে কি দিয়ে ভাগ করবে? n দিয়ে। এটাই হচ্ছে আমার অ্যাভারেজ, n খানা মেজারমেন্টের সাম ডিভাইডেড বাই n। এটাকে আমি সিম্বলিক্যালি এরকম লিখতে পারি, সামেশন 1 বাই n i ইকুয়ালস টু 1 থেকে n xi। এটা তো সামেশন সিম্বল দিয়ে, এটা নিশ্চয়ই বোঝানোর কিছু নেই। এবার দিস মিন ক্যান বি টেকেন অ্যাজ ট্রু ভ্যালু, যেটা আমি বলছিলাম। যদি আমাকে ট্রু ভ্যালু না বলে দেয়, তাহলে আমি অনেকগুলো মেজারমেন্ট নিয়ে সেই সবকটার অ্যাভারেজ ভ্যালুটাকেই ট্রু ভ্যালু হিসেবে বলতে পারি। আচ্ছা, এবার হচ্ছে অ্যাবসোলিউট এরর কাকে বলে? সহজ জিনিস, প্রথমে আমাকে ট্রু ভ্যালু দেওয়া ছিল না, তাহলে এরর বার করার জন্য আমার প্রথম যেটা চাই সেটা হচ্ছে ট্রু ভ্যালু, অথচ আমাকে ট্রু ভ্যালু বলে দেয়নি। তাহলে প্রথম কাজ হচ্ছে ট্রু ভ্যালু বের করা। ট্রু ভ্যালু বের করার জন্য কি করলাম? আমি n খানা মেজারমেন্ট নিলাম, সেই n খানা মেজারমেন্টের আমি অ্যাভারেজ নিলাম, সেই অ্যাভারেজ বা এক্স মিন যেটা, সেটাকেই আমি এখন বলছি ট্রু ভ্যালু। এইবার আমি ট্রু ভ্যালু পেয়ে গেছি, তাহলে প্রত্যেকটা মেজারমেন্টের এরর আমি বার করতে পারবো। তাহলে এই যে n খানা মেজারমেন্ট নিয়েছি, x1 x2 x3 থেকে xn অবধি, সেই প্রত্যেকটা মেজারমেন্টের এরর আমি বের করতে পারবো, কারণ এখন আমার ট্রু ভ্যালু হচ্ছে কি? এক্স মিন। তাহলে x1 মেজারমেন্টের যে এরর সেটা কি? এক্স মিন মাইনাস x1, সেটা হচ্ছে ডেল্টা x1। x2 মেজারমেন্টের যে এরর সেটা হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস x2, সেটাকে আমি নাম দিয়েছি ডেল্টা x2। তো এরকম করে আমি প্রত্যেকটা মেজারমেন্টের এরর লিখেছি, আর এরর ডিফাইন করা হয় ডেল্টা দিয়ে, এরকম ডেল্টা x1, ডেল্টা x2, ডেল্টা x3। এই ডেল্টা কিন্তু করেসপন্ডস টু dx, মানে ডিফারেন্সিয়াল অফ x, মানে খুব স্মল ভ্যালু অফ x। এই ডেল্টা x1টাও কি x এর মেজারমেন্টে খুব স্মল ভ্যালু, তাই না? কারণ আমি নিশ্চয়ই এক্সপেক্ট করছি না যে খুব লার্জ একটা এরর বেরোচ্ছে, তাই ডেল্টা দিয়ে লেখা হচ্ছে। মানে আমাকে 1 মিটার মাপতে দিল, আমি 10 মিটার মেপে বসে থাকলাম, এরকম নিশ্চয়ই আমি এক্সপেক্ট করছি না। তাহলে এই যে ডেল্টা x1 ডেল্টা x2, এটা অ্যাকচুয়ালি করেসপন্ডস টু dx1 dx2, মানে খুব স্মল ভ্যালু অফ x। তাহলে এরকম করে আমি প্রত্যেকটা মেজারমেন্টের করেসপন্ডিং এররগুলো বার করে ফেলেছি। এগুলোকে বলে অ্যাবসলিউট এরর। ডেল্টা x1 ডেল্টা x2 ডেল্টা x3 সবকটাই হচ্ছে ট্রু ভ্যালুর থেকে প্রত্যেকটা মেজারমেন্টকে বিয়োগ করলে যা পাই। এবার এই ভ্যালুগুলো পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ওই যে বললাম, হয়তো আমাকে মাপতে দিয়েছে 100 সেন্টিমিটার, আমি কখনো মাপলাম 97 সেন্টিমিটার, কখনো মাপলাম 102 সেন্টিমিটার। তাহলে ট্রু ভ্যালু যদি আমার 100 সেন্টিমিটার হয়, তাহলে যখন আমি 97 সেন্টিমিটার মেপেছি, তখন আমার এরর 100 মাইনাস 97। যখন আমি 102 সেন্টিমিটার মেপেছি, তখন আমার এরর হচ্ছে 100 মাইনাস 102। তাহলে এখন ভাবা যেতে পারে যে একবার তো আমার এরর এসছে +3, একবার আমার এরর এসছে -2। না, এরর +3, এরর -2 এইভাবে এরর ভাবে না। এরর সবসময় ক্যালকুলেট করে ম্যাক্সিমাম এরর হিসেবে, এবং
কতটা ডিফারেন্স মেপেছি আমি সেইটাই। প্রথম ক্ষেত্রে আমার কতটা ডিফারেন্স ছিল, ট্রু ভ্যালু আর আমার মেজারমেন্টে 3 সেন্টিমিটার। সেকেন্ড কেসে আমার কতটা ডিফারেন্স ছিল, ট্রু ভ্যালু আর আমার মেজারমেন্টের 2 সেন্টিমিটার। ওই ডিফারেন্সটাই ম্যাটার করে। আমি কম মেপেছি 3 সেন্টিমিটার নাকি বেশি মেপেছি 2 সেন্টিমিটার সেটা ম্যাটার করে না। তাহলে এটাকেই বলে অ্যাবসলিউট এরার, ট্রু ভ্যালুর থেকে প্রত্যেকটা মেজারমেন্টের যে ডিফারেন্স। তাহলে এগুলো এরার সিম্বলাইজ করেছি ডেল্টা x1 ডেল্টা x2 দিয়ে। এগুলোকে বলা হয় অ্যাবসলিউট এরার। তাহলে অ্যাবসলিউট মিন এরার কি? কিছুই না, সবকটা এরারের মিন নেব। তাহলে n খানা এরার ডেল্টা x1 ডেল্টা x2 ডেল্টা x3 করে সবকটার মিন নিয়েছি, সেটা হচ্ছে ডেল্টা x মিন। এটাই হচ্ছে কি আমার অ্যাবসলিউট মিন এরার। বোঝা গেল? তাহলে মিন অফ অবজারভেশন, যেখান থেকে আমি ট্রু ভ্যালু পাচ্ছি, সেখান থেকে অ্যাবসলিউট এরার পাচ্ছি, সেখান থেকে অ্যাবসলিউট মিন এরার পাচ্ছি। ব্যাস হয়ে গেল, খুব সহজ, কিচ্ছু নেই। আচ্ছা, এবার হচ্ছে কাকে বলে রিলেটিভ এরার। ধরা যাক একটা মেজারমেন্ট দেওয়া রয়েছে যার ট্রু ভ্যালু হচ্ছে এক্স আর মেজারমেন্টের এরার হচ্ছে ডেল্টা এক্স। তাহলে রিলেটিভ এরারের ডেফিনেশন হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স। এইটুকুই, কিছুই নেই। এটাকেই বলে রিলেটিভ এরার। কতটা এরার ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু কি, এই জন্যই নাম রিলেটিভ এরার, যে কতটা এরার ডিভাইডেড বাই হোয়াট ইজ ট্রু ভ্যালু, ডেল্টা এক্স বাই এক্স। আর পার্সেন্টেজ এরার হচ্ছে তার সাথে যদি আমি 100 দিয়ে গুণ করে দিই। তার মানে যদি আমার 100 সেন্টিমিটার হয় ট্রু ভ্যালু আর 2 সেন্টিমিটার যদি আমার এরার হয়, তাহলে আমার পার্সেন্টেজ অফ এরার কত? 2/100 ইন্টু 100, তার মানে 2%। তাহলে 100 সেন্টিমিটার মাপতে গিয়ে যদি আমার 2 সেন্টিমিটার এরার হয়, অবভিয়াসলি আমার পার্সেন্টেজ অফ এরার কত? 2%। 100 সেন্টিমিটার মাপতে গিয়ে আমার 1 সেন্টিমিটার এরার হলো, তাহলে আমার পার্সেন্টেজ অফ এরার কত? 1%। ধরা যাক 200 সেন্টিমিটার মাপতে গিয়ে আমার 2 সেন্টিমিটার এরার হলো, তাহলে আমার পার্সেন্টেজ অফ এরার কত? 2/200 ইন্টু 100, তার মানে 1%। সহজ ব্যাপার, সাধারণ সিম্পল পার্সেন্টেজের প্রবলেম ম্যাথামেটিক্সের, শুধু রিলেটিভ এরারের ডেফিনেশনটা জানা নিয়ে কথা। আচ্ছা, এবার হচ্ছে প্রপাগেশন অফ এরার। এই কনসেপ্টটা একটু ভালো করে বুঝতে হবে। প্রপাগেট করা মানে কি এরার? ধরা যাক আমাকে একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া হয়েছে, রেক্ট্যাঙ্গেল দিয়ে বলেছে রেক্ট্যাঙ্গেলের এরিয়া মেজার করতে। এবার আমি রেক্ট্যাঙ্গেলের এরিয়া মেজার করব কি করে? আমার কাছে তো ডিরেক্ট কোনো এরিয়া মেজার করার ইনস্ট্রুমেন্ট নেই, এরিয়া মেজার করার কোনো ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় না। তাহলে আমাকে ইনডিরেক্ট মেথডে এরিয়া মেজার করতে হবে। ইনডিরেক্ট মেথডটা কি? যেমন আমাকে যদি কোনো একটা ফিতে দিয়ে বলে তার লেন্থ মাপতে, আমি কিন্তু ডিরেক্ট মেথডে লেন্থ মাপতে পারবো, আমাকে একটা স্কেল দেবে, স্কেল দিয়ে লেন্থ মেপে ফেলবো। কিন্তু যদি আমাকে এরিয়া মাপতে দেয় কোনো একটা রেক্ট্যাঙ্গেলের, তাহলে তো আমি কোনো ডিরেক্ট মেথড নেই, আমার কাছে তো কোনো ইনস্ট্রুমেন্ট নেই এরিয়া মাপার। তাহলে কি করে এরিয়া মাপবো? সহজ ব্যাপার, আমি রেক্ট্যাঙ্গেলের একটা সাইডের লেন্থ মাপবো, আরেকটা সাইডের লেন্থ মাপবো, তাকে মাল্টিপ্লাই করবো, তবেই এরিয়া পেয়ে যাব। কিন্তু এই যে আমি রেক্ট্যাঙ্গেলের একটা সাইডের লেন্থ মাপলাম, আরেকটা সাইডের লেন্থ মাপলাম, এই লেন্থ মাপার সময় আমার এরার আসবে, মেজারমেন্টের এরার। তারপর তাকে যখন মাল্টিপ্লাই করব, আমার প্রত্যেকটার লেন্থের মেজারমেন্টের এরারগুলো ওই এরিয়ার এরারের মধ্যে কি হবে? প্রপাগেট করে যাবে। আবার বলছি, এরিয়া না, প্রথমে আমি বলি পেরিমিটার দিয়ে। আমাকে একটা রেক্ট্যাঙ্গেল দিয়েছে, ধরলাম একটা সাইড হচ্ছে এ আর একটা সাইড বি। আমাকে বললো পেরিমিটার মাপতে। কি করে পেরিমিটার মাপবো? আমি প্রথমে এ সাইডের লেন্থ মাপবো, বি সাইডের লেন্থ মাপবো, দুটো যোগ করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তবেই আমি পেরিমিটার পেয়ে যাবো রেক্ট্যাঙ্গেলের। কিন্তু আমি এ মাপার সময়, এ লেন্থ মাপার সময় আমার মেজারমেন্টে এরার এসছে, আবার বি লেন্থ মাপার সময় আমার মেজারমেন্টে এরার এসছে। এইবার যখন আমি দুটোকে যোগ করে 2 দিয়ে গুণ করে পেরিমিটার বার করছি, তখন আমার এ এর মেজারমেন্টের এরার আর বি এর মেজারমেন্টের এরার আমার এই পেরিমিটারের ভ্যালুর মধ্যে কি করলো? ঢুকে গেল। এটা কি বলে প্রপাগেশন অফ এরার। যে আমি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করলাম, তাতে এরার এলো, এইবার সেই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো ব্যবহার করে যদি আমি কোনো নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যালকুলেট করতে যাই, তাহলে আমি যে মেজার্ড ফিজিক্যাল কোয়ান্টিটির এরার গুলো, সেগুলো আমার এই ক্যালকুলেশনের মধ্যে ঢুকে যায়। এটাকেই বলে প্রপাগেশন অফ এরার।
যদি আমি এ আর বি মেপে পেরিমিটার মাপ ক্যালকুলেট করতে যাই তাহলে এ আর বি এর মেজারমেন্টের এরার আমার পেরিমিটারের মধ্যে ঢুকে যাবে। যদি আমি এ আর বি এর লেন্থ মেজার করে এরিয়া ক্যালকুলেট করতে যাই মাল্টিপ্লাই করে, তাহলে আমার এ আর বি এর মেজারমেন্টের এরার ওই এরিয়ার ক্যালকুলেশনে ঢুকে যাবে। বোঝা গেল? এটাকেই বলে প্রপাগেশন অফ এরার। ধরা যাক আমি ফোর্স মেজার করছি, তার জন্য আমি মাস মেজার করলাম আর অ্যাক্সিলারেশন মেজার করলাম। এবার মাস আর অ্যাক্সিলারেশন মাল্টিপ্লাই করলেই ফোর্স, কিন্তু মাস মেজারমেন্টের সময় এরার এসছে, অ্যাক্সিলারেশন মেজারমেন্টের সময় এরার এসছে, তাই এদের মাল্টিপ্লিকেশন করে যখন ফোর্স মেজার করছি তখন সেই ফোর্সের ক্যালকুলেশনের মধ্যে এই দুটোর এরার চলে যাবে বা ঢুকে যাবে। এটা কি বলে প্রপাগেশন অফ এরার। তাহলে এবার হচ্ছে যখন আমি দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে সাম বা ডিফারেন্স করে নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো, তখন সেই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি মেজারমেন্টের এরার নতুন ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কি করে প্রপাগেট করে সেটা দেখবো। অর্থাৎ এ মেজার করেছি, এ এর এরার এসছে ডেল্টা এ, বি মেজার করেছি, বি এর এরার এসছে ডেল্টা বি। এবার এ আর বি যখন যোগ বিয়োগ করে নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো এক্স, তখন সেই এক্স এর মধ্যে ডেল্টা এ আর ডেল্টা বি কিভাবে ঢুকবে সেটাই আমরা দেখব। আচ্ছা, এখানে একটা কথা গুরুত্বপূর্ণ বলে রাখা দরকার, যে কোনো মেজারমেন্ট তাকে এরারের সাথে যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে এই ফর্মে লেখে এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স। কারণ আমি বেশি মেপেছি কি কম মেপেছি জানি না, আমি শুধু জানি এরার। ধরা যাক আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে 100 সেন্টিমিটার মাপতে গিয়ে আমি 97 সেন্টিমিটার মেপেছি, তাহলে আমার মেজারমেন্ট হচ্ছে কত? 97 প্লাস মানে 100 থেকে 3 কম মেপেছি। আবার 100 মাপতে গিয়ে আমি 102 মাপলাম, তাহলে 100 থেকে কত মেপেছি? আমি 2 বেশি মেপেছি। তো এগুলো যদি অ্যাভারেজ নিই, ধরা যাক অ্যাভারেজ নিয়ে আমার বেরোলো 2.5 এরার। কম মাপলে 3 কম মাপছি, বেশি মাপলে 2 বেশি মাপছি, তাহলে অ্যাভারেজ এরার হচ্ছে 2.5 এই দুখানা মেজারমেন্টের। তখন আমি ওই 100 সেন্টিমিটারকে আর 100 সেন্টিমিটার লিখতে পারবো না, কারণ এখন আমি অলরেডি জেনে গেছি যে কতটা এরার ওই মেজারমেন্টে থাকতে পারে। কতটা এরার থাকতে পারে? 2.5। কিন্তু 2.5 কম এরারও থাকতে পারে অ্যাভারেজ, আবার 2.5 বেশি এরারও থাকতে পারে। সেই জন্য আমি ওটাকে লিখবো তখন 100 প্লাস মাইনাস 2.5। তাহলে কোনো মেজারমেন্টকে তার এরারের সাথে লিখে রিপ্রেজেন্ট করার ফর্মটা হচ্ছে এটা, যে ট্রু ভ্যালু প্লাস মাইনাস কতটা এরার। যদি আমি 100 সেন্টিমিটার মাপতে গিয়ে অ্যাভারেজ এরার বেরোয় 2.5 সেন্টিমিটার, তাহলে আমি লিখবো 100 প্লাস মাইনাস 2.5। বোঝা গেল? আচ্ছা, এইবার যেটা বললাম, এ মাপতে গিয়ে এরার বেরিয়েছে ডেল্টা এ, তাহলে এ কে আমি কিভাবে লিখবো? এ প্লাস মাইনাস ডেল্টা এ। বি মাপতে গিয়ে এরার বেরিয়েছে ডেল্টা বি, তাহলে বি কে কিভাবে লিখবো? বি প্লাস মাইনাস ডেল্টা বি। এবার সেইটাকে আমি এক্স এর এরার যদি ডেল্টা এক্স হয়, তাহলে এক্স কে রিপ্রেজেন্ট করা যায় এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স। তাহলে সেই ডেল্টা এক্স কে তাহলে ডেল্টা এ আর ডেল্টা বির ফর্মে লিখতে হবে, কারণ এ আর বি যোগ বিয়োগ করে যদি এক্স পাই, তাহলে এ আর বি এর যে এরার সেটা কার মধ্যে ঢুকে যাবে? এক্স এর এরারের মধ্যে ঢুকে যাবে। তাহলে এক্স হচ্ছে এ প্লাস মাইনাস বি। এক্স কে যদি এরার সমেত লিখি তাহলে এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স। এ কে যদি এরার সমেত লিখি তাহলে এ প্লাস মাইনাস ডেল্টা এ। বি কে যদি এরার সমেত লিখি বি প্লাস মাইনাস ডেল্টা বি। তাহলে গোটা আমার ইকুয়েশনটা হচ্ছে এটা, এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স ইকুয়ালস টু এ প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস ডেল্টা বি। তাহলে এখানে আমি এ আর বিটাকে একজোট করলাম পাশাপাশি এনে, আর ডেল্টা এ ডেল্টা বিটাকে আলাদা লিখলাম। তাহলে এই যে ইকুয়েশনটা পেয়েছি, এখানে এক্স মানে কি? এ প্লাস মাইনাস বি, এই যে এখানে রয়েছে। তাহলে বাকিটা কি আমার? ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এক্স ইকুয়ালস টু ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি। এইটা কি সিগনিফাই করে? এটা সিগনিফাই করে যে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করার পর তাদের যদি আমি যোগ বা বিয়োগ করে নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে আমার যে মেজার্ড ফিজিক্যাল কোয়ান্টিটি তার এরারগুলোকে জাস্ট যোগ বা বিয়োগ করে দিলেই আমার নতুন যে ক্যালকুলেট করছি ফিজিক্যাল কোয়ান্টিটি তার এরার হিসাবে বলতে পারবো। যেমন আমি যদি লেন্থ এ আর ব্রেথ বি মেপে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার ক্যালকুলেট করতে যাই, তাহলে এর যে মেজারমেন্টের এরার আর বি এর যে মেজারমেন্টের এরার তাকে শুধু যদি যোগ করি তাহলেই আমি পেরিমিটারের এরার বলে লিখতে পারবো, কারণ আমি এ আর বি কে যোগ করে পেরিমিটার বার করেছি। তাহলে আবার বলছি,
ইন এ নাটশেল, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি যদি সাম বা ডিফারেন্স নিয়ে নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যালকুলেট করতে চাই, তাহলে এ আর বি এর যে মেজারমেন্টের এরার, সেই মেজারমেন্টের এরারগুলোরও শুধু সাম বা ডিফারেন্স নিলেই আমি আমার নতুন যে ক্যালকুলেটেড ফিজিক্যাল কোয়ান্টিটি তার এরার পাবো। আমি এ আর বি কে সাম বা ডিফারেন্স করে যদি এক্স পেতে চাই, তাহলে সেই এক্স এর যে এরার ডেল্টা এক্স, সেটা হচ্ছে জাস্ট এ আর বি এর এরারের সাম বা ডিফারেন্স। কিন্তু ওই যে বললাম, কম মেপেছি কি বেশি মেপেছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় এরারের ক্ষেত্রে। আমার কাছে গুরুত্বপূর্ণ কি, যে আমি কতটা ডিফারেন্স মেপেছি। সুতরাং এরারে কখনো নেগেটিভ ভ্যালু নেওয়া হয় না, সবসময় তার মডটাকে নেওয়া হয়। তাহলে আমার ডেল্টা এক্স ইকুয়ালস টু ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি, এই ফর্মে আমি লিখছি বটে, কিন্তু ম্যাক্সিমাম এরার যদি আমি বলি সেটা হচ্ছে সবসময় কি ডেল্টা এ প্লাস ডেল্টা বি। ডেল্টা বি এর যে মাইনাস ভ্যালু সেটা আমি নেব না, কারণ কম মেপেছি কি বেশি মেপেছি আমার কাছে গুরুত্বপূর্ণ না, ওই ডিফারেন্সটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে ডেল্টা এক্স অ্যাকচুয়ালি ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি, কিন্তু ম্যাক্সিমাম এরার ইন এক্স হচ্ছে জাস্ট ডেল্টা এ প্লাস ডেল্টা বি, মাইনাসটা নয়। আচ্ছা, এবার হচ্ছে এরারস ইন প্রোডাক্ট, মানে এরিয়া মাপতে গেলে যে এরার পাবো আমি রেক্ট্যাঙ্গেলের, দুটো সাইড মাপলাম রেক্ট্যাঙ্গেলে, তাদের মাল্টিপ্লাই করলে এরিয়া পাবো। তাহলে দুটো সাইডের লেন্থের মেজারমেন্টের যে এরার, সেটা আমার মাল্টিপ্লিকেশনের মধ্যে ঢুকে যাবে এরিয়ার মধ্যে। আচ্ছা, এইটা খুব সহজে বার করা যায়। এখানে আমরা পার্সেন্টেজ এরার মাপবো, প্রথমে রিলেটিভ এরার মাপবো, তারপর পার্সেন্টেজ এরার মাপবো। আচ্ছা, অলরেডি বেসিক ম্যাথামেটিক্স 2 আমি ডিফারেন্সিয়াল কাকে বলে শিখিয়েছি, তাই আমি এখানে ডিফারেন্সিয়াল সম্বন্ধে বলছি না। এক্স যদি এ বি হয়, তাহলে ডিফারেন্সিয়াল অফ এক্স মানে হচ্ছে এ ডিফারেন্সিয়াল বি প্লাস বি ডিফারেন্সিয়াল এ। একটু আগে আমি বললাম যে ডেল্টা এক্স ওয়ান ডেল্টা এক্স টু এগুলো অ্যাকচুয়ালি করেসপন্ডস টু ডিএক্স ওয়ান ডিএক্স টু, মানে খুব স্মল ভ্যালু। তাই এক্স যদি আমার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হয়, তার এরার যদি ডেল্টা এক্স হয়, তার মানে অ্যাকচুয়ালি সেটা আমি ডিএক্স লিখতে পারি, ডিফারেন্সিয়াল ফর্মে ডিএক্স লিখতে পারি। কিন্তু এখানে তো এরার, এখানে তো আমি ডিএক্স ফর্মে লিখবো না, তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে লিখবো, এখানে আমি ডেল্টা এক্স ফর্মে লিখবো। তাহলে এক্স কে ডিফারেন্সিয়াল নিলে আমি পাবো ডেল্টা এক্স, অ্যাকচুয়ালি পাবো ডিএক্স। এক্স এর ডিফারেন্সিয়াল নিলে পাবো ডিএক্স, কিন্তু এখানে যেহেতু এরারের জন্য সিম্বলটা ডি এর জায়গায় আমি ডেল্টা, কিন্তু দুটোর মানে কিন্তু সেম। ডেল্টা এক্স মানেও ভেরি স্মল ভ্যালু অফ এক্স, আর ডিএক্স মানেও হচ্ছে ভেরি স্মল ভ্যালু অফ এক্স। গুলিয়ে ফেললে হবে না, দুটো খুব সহজ জিনিস, দুটোই এক্স এর খুব স্মল ভ্যালু রিপ্রেজেন্ট করে। এমনিতে ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে সিম্বলটা ডিএক্স, কিন্তু এখানে যেহেতু এরারের সিম্বল ডেল্টা দিয়ে লেখে, তাই আমি ডেল্টা এক্স লিখছি। তাহলে এক্স ইকুয়ালস টু এ বি, ডিফারেন্সিয়াল নিলে ডেল্টা এক্স ইকুয়ালস টু এ ডেল্টা বি প্লাস বি ডেল্টা এ। এবার আমি এক্স দিয়ে ডিভাইড করে দিলাম গোটাটাকে, তাহলে ডেল্টা এক্স বাই এক্স, আর এক্স এর ভ্যালু কি এ বি। তাহলে রাইট হ্যান্ড সাইডে তো এক্স লেখার মানে হয় না, এক্স এর জায়গায় আমি কি লিখেছি, প্রত্যেকটা নিচে এ বি লিখে দিয়েছি। তাহলে গোটাটাকে আমি এক্স দিয়ে ডিভাইড করেছি। তাহলে ডেল্টা এক্স বাই এক্স ইকুয়ালস টু, এখানে এ এ কেটে যাবে ডেল্টা বি বাই বি, আর বি বি কেটে যাবে ডেল্টা এ বাই। একটু সাজিয়ে লিখেছি, এটাকে সামনে লিখেছি, এটাকে পরে লিখেছি। তাহলে ডেল্টা এক্স বাই এক্স ইকুয়ালস টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। তার মানে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যদি অন্য কোনো দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির প্রোডাক্ট ফর্মে থাকে, তাহলে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটার যে রিলেটিভ এরার, সেটা হচ্ছে ওই প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির রিলেটিভ এরারের সাম। এবার ডিভিশন দেখি, এক্স ইকুয়ালস টু এ বাই বি, আবার ডিফারেন্সিয়াল নেবো ডেল্টা এক্স, তাহলে 1 বাই বি রেখে এ ডিফারেন্সিয়াল মানে ডেল্টা এ, আর এ রেখে 1 বাই বি এর ডিফারেন্সিয়াল, 1 বাই বি এর ডিফারেন্সিয়াল মানে মাইনাস 1 বাই বি স্কোয়ার ডেল্টা বি। অলরেডি বেসিক ম্যাথামেটিক্স 2 এর আমি ব্যাপারটা বলেছি, ডিফারেন্সিয়াল নেওয়াটা শিখতে হবে, খুব প্রয়োজনীয় এরার ক্ষেত্রে ডিফারেন্সিয়ালটা শিখতে হবে। এই জন্য আমি বেসিক ম্যাথামেটিক্স 2 লেকচারে ডিফারেন্সিয়ালটা শিখিয়েছি। তাহলে ডেল্টা এক্স হচ্ছে ডেল্টা এ বাই বি, মানে 1 বাই বি রেখে এ এর ডিফারেন্সিয়াল, আর এ রেখে 1 বাই বি এর ডিফারেন্সিয়াল, যেটা হচ্ছে মাইনাস 1 বাই বি স্কোয়ার ইন্টু ডেল্টা বি। এইবার গোটাটাকে আমি আবার সেই এক্স দিয়ে ডিভাইড করেছি। তো এক্স দিয়ে ডিভাইড করা মানে এ বাই বি দিয়ে ডিভাইড করা, এ বাই বি দিয়ে ডিভাইড করা মানে অ্যাকচুয়ালি বি বাই এ দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে বি বাই এ দিয়ে মাল্টিপ্লাই করলে এটা থাকে ডেল্টা এ বাই এ, আর এটা থাকে ডেল্টা বি বাই বি, মাঝখানে মাইনাস। কিন্তু কি বলেছি যে নেগেটিভ ভ্যালুর কোনো গুরুত্বই নেই, কারণ কম মেপেছি বেশি মেপেছি গুরুত্বপূর্ণ না, কতটা ডিফারেন্স মেপেছি ওটাই গুরুত্বপূর্ণ। তাই যখন আমি ম্যাক্সিমাম এরার নেব, তখন ডেল্টা এক্স বাই এক্স হচ্ছে ম্যাক্সিমাম রিলেটিভ এরার হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স, সেটা হচ্ছে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। মাইনাসটা কি হলো, প্লাস হয়ে গেল। তার মানে দেখা যাচ্ছে যে প্রোডাক্টের ক্ষেত্রেও যা রিলেটিভ এরার,
এক্স এর, এক্স যদি এ ইন্টু বি হয় তাহলে যা রিলেটিভ এরার, এক্স যদি এ বাই বি হয় তাহলেও সেম রিলেটিভ এরার, ম্যাক্সিমাম এরার নিলে। তার মানে অবভিয়াসলি একটা জেনারেল রুল রয়েছে যেটা ফলো করে, প্রোডাক্ট হোক বা ডিভিশন হোক। এইটা হচ্ছে জেনারেল রুলটা। এক্স যদি এরকম চারটে ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট হয়, a টু দি পাওয়ার p ইন্টু b টু দি পাওয়ার q ডিভাইডেড বাই c টু দি পাওয়ার r ইন্টু d টু দি পাওয়ার x, যেখানে p q r s এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট নাম্বার, জাস্ট পাওয়ার। a b c d হচ্ছে ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, সেগুলোকে মিলিয়ে মিশিয়ে আমি x পেয়েছি। a টু দি পাওয়ার p এর সাথে b টু দি পাওয়ার q মাল্টিপ্লাই করেছি, তার সাথে c টু দি পাওয়ার r ডিভাইড করেছি, আর d টু দি পাওয়ার s ডিভাইড করেছি, করার পর আমি x পেয়েছি। তাহলে x এর ম্যাক্সিমাম রিলেটিভ এরার কত হবে? খুব সহজ, আমি যদি ডিফারেন্সিয়াল নিই তাহলে এটা পাবো p ইন্টু ডেল্টা এ বাই এ, এটা পাবো q ইন্টু ডেল্টা বি বাই বি, এটা পাবো মাইনাস আর ইন্টু ডেল্টা সি বাই সি। কেন মাইনাস আর? কারণ নিচে সি টু দি পাওয়ার আর মানে ওপরে সি টু দি পাওয়ার মাইনাস আর, তাই ডিফারেন্সিয়াল নিলে মাইনাস আর ইন্টু ডেল্টা সি বাই সি, আর এটা ডি টু দি পাওয়ার মাইনাস এস মানে মাইনাস এস ইন্টু ডেল্টা ডি বাই ডি। কিন্তু ম্যাক্সিমাম এরার নেব যখন, মাইনাসগুলো সব প্লাস লিখবো, কারণ নেগেটিভের কোনো প্রয়োজন নেই এখানে, আমি শুধু ডিফারেন্সটা নিচ্ছি, তাই সবকটাই আমি কি প্লাস করে দিয়েছি। তার মানে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি অন্যান্য ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে সে মাল্টিপ্লাইড থাক, ডিভাইডেড থাক, যা খুশি থাক, আমার নিউমারেটরে থাক, কোনো কিছুর পাওয়ারে ডিনোমিনেটরে থাক, যা খুশি থাক, সব কটা রিলেটিভ এরার যোগ হয়ে যাবে। নিউমারেটরে আছে কি ডিনোমিনেটরে আছে সেটা গুরুত্বপূর্ণ না, আর যত পাওয়ারে থাকবে সে পাওয়ারটা সামনে কি হবে? মাল্টিপ্লাই হবে। বোঝা গেল? তাহলে ডেল্টা এক্স বাই এ হচ্ছে, যদি এ টু দি পাওয়ার পি থাকে তাহলে পি ডেল্টা এ বাই এ, প্লাস বি টু দি পাওয়ার কিউ আছে তাহলে কিউ ডেল্টা বি বাই বি, সি টু দি পাওয়ার আর আছে, ডিনোমিনেটরে আছে অসুবিধা নেই কারণ সব প্লাস হবে, তাহলে আর ডেল্টা সি বাই সি, আর ডি টু দি পাওয়ার এস আছে, ডিনোমিনেটরে আছে কোনো অসুবিধা নেই, এস ডেল্টা ডি বাই ডি। এবার আমি দেখি এই রুলটাই কি আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম। এক্স ইকুয়ালস টু এ ইন্টু বি, এর পাওয়ার কত? 1, তাহলে ডেল্টা এক্স বাই এক্স হচ্ছে 1 ইন্টু ডেল্টা এ বাই এ, প্লাস বি এর পাওয়ার কত? 1, তাহলে 1 ইন্টু ডেল্টা বি বাই বি। সত্যি তাই, ওই রুল মেনেই হয়েছে। এখানে এ এর পাওয়ার কত? 1, তাহলে ডেল্টা এক্স বাই এক্স হচ্ছে ডেল্টা এ 1 ইন্টু ডেল্টা এ বাই এ। বি এর পাওয়ার কত? 1, ডিনোমিনেটর আছে তো কি হয়েছে, যখন ম্যাক্সিমাম এর নেবো প্লাস হয়ে যাবে, তাহলে 1 ইন্টু ডেল্টা বি বাই বি মানে ডেল্টা বি বাই বি। তাহলে এটা হচ্ছে জেনারেল রুল, খুব সহজ। প্রত্যেকটার ফিজিক্যাল কোয়ান্টিটি পাওয়ারটাকে সামনে মাল্টিপ্লাই করব ইন্টু সেই ফিজিক্যাল কোয়ান্টিটি রিলেটিভ এরার। এ টু দি পাওয়ার পি আছে মানে পি ডেল্টা এ বাই এ, প্লাস বি টু দি পাওয়ার কিউ আছে মানে কিউ ডেল্টা বি বাই বি, সি টু দি পাওয়ার আর আছে মানে আর ডেল্টা সি বাই সি, ডি টু দি পাওয়ার এস আছে মানে এস ডেল্টা ডি বাই ডি। এটাই গোটাটাই হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স। ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার যে দুখানা মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে আমাদের জানতে হবে, ল্যাবে তো কাজে লাগবেই, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও প্রশ্ন দেয়, তবে আমার মনে হয় না যে 11-এর স্কুলের এক্সাম বা ফাইনাল এক্সামে এই সম্বন্ধে প্রশ্ন দেবে, সাধারণত দেয় না, কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে লাগে, আর ল্যাবে তো লাগে মারাত্মকভাবে এই ক্যালকুলেশনগুলো। প্রথমে আমরা জানবো ভার্নিয়ার ক্যালিপার্স। আচ্ছা, এগুলো নিয়ে ভেবে খুব জটিলভাবে ভাবার কিছু নেই, লোকজন জটিলভাবে ভেবে ব্যাপারগুলো খুব জটিল করে ফেলে, লোকে ভাবে কি না কি বললো কিছুই বুঝলাম না। খুব সহজভাবে ভাবতে হবে, তবেই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা খুব সহজ, নইলে ল্যাবে খুব মুশকিল হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, কিছু বেসিক ডেফিনেশন শুরুতেই জেনে নিতে হবে, তবেই মেজার করা সহজ হয়ে যাবে। প্রথম হচ্ছে, কাকে বলে ভার্নিয়ার ক্যালিপার? ভার্নিয়ার ক্যালিপার্স হচ্ছে কোনো একটা স্কেলের লিস্ট কাউন্ট যা, তার থেকেও ছোট লেন্থ যদি আমি মেজার করতে চাই, তাহলে আমি ওই স্কেলের সাথে আরেকটা অ্যাডিশনাল স্কেল জুড়ে নেব, যেটার লিস্ট কাউন্ট হচ্ছে ওই স্কেলের থেকে ছোট। এইবার ওই দুটো স্কেল জুড়ে, দুটো স্কেলকে মিলিয়ে, দুটো স্কেল ব্যবহার করে একসাথে আমি কোনো একটা লেন্থ মেজার করব, তাকেই বলে ভার্নিয়ার স্কেল। যে অ্যাডিশনাল স্কেলটাকে আমি মেন স্কেলের সাথে জুড়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, কেন জুড়ছি? মেন স্কেলের সাথে একটা অ্যাডিশনাল ভার্নিয়ার স্কেল কেন জুড়ছি? তার কারণটা হচ্ছে, আমি চাইছি মেন স্কেলের যে লিস্ট কাউন্ট তার থেকেও ছোট লেন্থ মাপতে। ধরলাম আমার মেন স্কেলের লিস্ট কাউন্ট 1 মিলিমিটার, আমি চাইছি 1 মিলিমিটারের থেকেও ছোট লেন্থ মাপতে।
তাই আমি তার সাথে আরেকটা স্কেল লাগিয়ে দিয়েছি যে আরও ছোট মেজারমেন্টে আমাকে হেল্প করবে। তাকেই বলে ভার্নিয়ার স্কেল। এই গোটাটা নিয়ে হচ্ছে আমার ভার্নিয়ার ক্যালিপার্স। এটাকে অনেকে স্লাইড ক্যালিপার্সও বলে, যেহেতু এই ভার্নিয়ার স্কেলটা মেন স্কেলের উপর স্লাইড করে মুভ করে। এটাকে ঠেলে দিলে এদিকে সরে যাবে, আবার এদিকে ঠেলে দিলে এদিকে সরে যাবে। অবশ্যই ঠেলাঠেলি করে সরায় না, স্ক্রু দিয়ে ঘুরিয়ে সরায়, কিন্তু এটার উপর স্লাইড করে সরে বলে এটাকে স্লাইড ক্যালিপার্সও বলে। আচ্ছা, তাহলে বোঝা গেল কাকে বলে ভার্নিয়ার স্কেল, মেন স্কেল, কেন ব্যবহার করা হয়, এটা পরিষ্কার হলো। এইবার হচ্ছে লিস্ট কাউন্ট কাকে বলে। লিস্ট কাউন্ট হচ্ছে ভার্নিয়ার স্কেলের মিনিমাম ভ্যালু, যেটা আমরা মেজার করব, তাকেই তো লিস্ট কাউন্ট বলে। যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টের মিনিমাম ভ্যালুকেই, মিনিমাম মেজারিং ভ্যালুকেই লিস্ট কাউন্ট বলে। তাই ভার্নিয়ার স্কেলটাকে যদি আমি আলাদা করে ডিফাইন করতে চাই, ভার্নিয়ার স্কেলের যে লিস্ট কাউন্ট তার একটা আলাদা নাম আছে, তাকে বলে ভার্নিয়ার কনস্ট্যান্ট। আমি এখানে সিম্বলগুলো ব্যবহার করেছি, লিস্ট কাউন্ট এলসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি, যাতে নইলে আমার খুব লম্বা লম্বা লাইন হয়ে যাচ্ছে, তাই এগুলো মাথায় ঢুকিয়ে নিতে হবে। লিস্ট কাউন্ট হচ্ছে এলসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি। কি করে মাপবো ভার্নিয়ার কনস্ট্যান্ট? খুব সহজ। ভার্নিয়ার স্কেলটাকে সবসময় এমন নেওয়া হয় যে মেন স্কেলের পাশে যদি আমি ভার্নিয়ার স্কেল রাখি, মেন স্কেলের গায়ে যতগুলো দাগ থাকে বা রিডিং থাকে বা ডিভিশন থাকে, দাগগুলোকে বলা হয় ডিভিশন, মেন স্কেলের গায়ে যতগুলো ডিভিশন থাকে পাশে যদি আমি ভার্নিয়ার স্কেল বসাই, ওই একই ডিস্টেন্সে ভার্নিয়ার স্কেলে একটা বেশি ডিভিশন থাকে, কারণ ভার্নিয়ার স্কেল তো আরেকটু ছোট মাপার জন্য। বোঝা গেল? ধরা যাক আমি একটা পার্টিকুলার লেন্থের মধ্যে মেন স্কেলের এন খানা ডিভিশন রয়েছে, তাহলে ভার্নিয়ার স্কেলের কটা আছে? n+1। ভার্নিয়ার স্কেলে যদি এন খানা ডিভিশন থাকে, তাহলে ওই একই লেন্থের মধ্যে মেন স্কেলের কটা ডিভিশন রয়েছে? n-1টা ডিভিশন রয়েছে। তাহলে এই যে এইখানে যদি আমি দেখি, এইটুকু জায়গার মধ্যে ভার্নিয়ার স্কেলের 10টা ডিভিশন আছে। আমি যদি মেন স্কেলটাকে ভালো করে, মেন স্কেলটা পেছনে আছে বলে মেন স্কেলটাকে যদি ভালোভাবে দেখি, তাহলে ভার্নিয়ার স্কেলের 10টা ডিভিশনের যেটুকু লেন্থ, এইটুকু লেন্থের মধ্যে মেন স্কেলে কটা ডিভিশন থাকার কথা? 9টা। তাহলে একটা পার্টিকুলার লেন্থের মধ্যে মেন স্কেলে যতগুলো ডিভিশন থাকে, ভার্নিয়ার স্কেলে সবসময় একটা বেশি থাকে, কারণ ভার্নিয়ার স্কেল মেন স্কেলের লিস্ট কাউন্টের থেকেও একটুখানি ছোট মেজারমেন্টের জন্য ব্যবহার করা হয়। তাহলে আমি এখানে ধরেছি যে 10 n খানা ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু n-1 খানা মেন স্কেল ডিভিশন, যেটা বললাম সবসময় মেন স্কেল ডিভিশন ভার্নিয়ার স্কেলের থেকে একটা কম থাকে কোনো একটা পার্টিকুলার লেন্থ বা ডিস্টেন্সের মধ্যে। তাহলে n ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু n-1 মেন স্কেল ডিভিশন, তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু n-1/n মেন স্কেল ডিভিশন। তাহলে আমি একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন পেয়ে গেলাম, সেটা কি? n-1/n মেন স্কেল ডিভিশনের সমান। এবার ভার্নিয়ার কনস্ট্যান্টের ডেফিনেশন হচ্ছে, বা ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট বা স্লাইড ক্যালিপার্সের যে লিস্ট কাউন্ট তাকে বলে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তার ডেফিনেশন হচ্ছে 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে একটা মেন স্কেল ডিভিশন যতটা মাইনাস হচ্ছে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে আমাকে কি করতে হবে? ভার্নিয়ার স্কেল ডিভিশনকে মেন স্কেলের ডিভিশনে রিপ্রেজেন্ট করতে হবে, যেটা আমি এখানে করেছি, যে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু n-1/n মেন স্কেল ডিভিশন। বসিয়ে দিলাম, তাহলে 1 মাইনাস n-1/n মেন স্কেল ডিভিশন হচ্ছে কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 1/n মেন স্কেল ডিভিশন। এবার কোনো মেজারিং কোনো ভার্নিয়ার ক্যালিপার দিয়ে আমাকে n এর ভ্যালু বলা থাকবে, আর মেন স্কেল ডিভিশন, একটা মেন স্কেল ডিভিশনে কত ডিস্টেন্স সেটাও বলা থাকবে। সেখান থেকে আমি ভার্নিয়ার কনস্ট্যান্ট ভাবতে পারি, বের করতে পারি। যেমন আমাকে বলে দিল n হচ্ছে 10, যে 10 খানা ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে 9 খানা মেন স্কেল ডিভিশনের সমান। তাহলে n ইকুয়ালস টু কত? 10। আর একখানা মেন স্কেল ডিভিশন আমার বলে দিল 1 মিলিমিটার, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? 1/10 মিলিমিটার, কারণ ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 1/n মেন স্কেল ডিভিশন। এখানে n হচ্ছে 10, তাহলে 1/10 মেন স্কেল ডিভিশন, মেন স্কেল ডিভিশন হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 1/10 ইন্টু 1 মিলিমিটার মানে 0.1 মিলিমিটার। তাহলে যে ভার্নিয়ার ক্যালিপারের n ইকুয়ালস টু 10 বলে দেবে, আর মেন স্কেলের স্মলেস্ট ডিভিশন যেটা, সেটা যদি 1 মিলিমিটার বলে দেয়, তাহলে তার ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 1/10 মিলিমিটার। কি করে লেন্থ মেজার করব?
এখানে কিছু একটা জিনিস বসাবো, তার মেন স্কেলের রিডিংটা কত দেখাচ্ছে দেখব। মেন স্কেলের রিডিং যত দেখাবে তার সাথে ভার্নিয়ার স্কেল রিডিংটা দেখব। কি করে ভার্নিয়ার স্কেল রিডিং দেখে? দেখব মেন স্কেলের কোন দাগটা ভার্নিয়ারের সাথে কোইনসাইড করছে। প্রথম এখানে যেমন মেন স্কেলের 1.1 ভার্নিয়ারের দাগের সাথে কোইনসাইড করেছে। এই যে মেন স্কেলের 1.1 যেটা, সেটা ভার্নিয়ারের সাথে কোইনসাইড করেছে। তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে ভার্নিয়ারের ওই দাগটা। ভার্নিয়ারে কত নম্বরের সাথে কোইনসাইড করেছে? 1 2 3 4, 4 নম্বর দাগের সাথে কোইনসাইড করেছে। তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন কোইনসাইডিং উইথ এ মেন স্কেল ডিভিশন, এটা ভ্যালু হচ্ছে কত আমার? এইখানে দেখানো অনুযায়ী 4, যেহেতু ভার্নিয়ার স্কেলের 4 নম্বর দাগটা মেন স্কেলের সাথে প্রথম কোইনসাইড করেছে। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করতে হবে। তাহলে মেন স্কেলের রিডিং দেখব কত দেখাচ্ছে। মেন স্কেলের রিডিং এখানে দেখাবে, মেন স্কেলের রিডিং এমনি যেরকম রিডিং নেয় লেন্থ মাপার সময়। তার সাথে কি যোগ করতে হবে? ভার্নিয়ার স্কেল রিডিংটা যোগ করব, যেটা মেন স্কেলের সাথে প্রথম কোইনসাইড করবে। এখানে যেমন 4 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট যোগ করে দেবো, হয়ে যাবে টোটাল লেন্থ। এখানে আমি এক্সাম্পল দেখাইনি, কারণ এত সহজ জিনিস দেখানোর কিচ্ছু নেই। একটা দুটো নিউমেরিক্যাল দেখলেই বা হাতে করে করলেই হয়ে যায়। তাহলে কি করে লেন্থ মাপবো? কোনো একটা জিনিস আমি রাখবো এই দুটো দাগের মাঝখানে, স্ক্রুটা ঘুরিয়ে ঘুরিয়ে একদম চেপে দেবো জিনিসটাকে। তার করেসপন্ডিং মেন স্কেল রিডিংটা নেব। মেন স্কেল রিডিং নিয়ে দেখবো ভার্নিয়ারে কত নম্বর দাগ মেন স্কেলের কারোর সাথে কোইনসাইড করেছে। তাহলে মেন স্কেল রিডিংটা লিখবো এখানে, আর ভার্নিয়ারে যত নম্বর দাগটা কোইনসাইড করেছে সেটা এখানে লিখবো। ভার্নিয়ার কনস্ট্যান্টটা হিসেব করে লিখবো, গোটাটা হিসেব করব, টোটাল লেন্থ পেয়ে যাবো। হয়ে গেল। আচ্ছা, খুব পাতলা জিনিস, খুব সরু জিনিস, সেগুলো এটা দিয়ে মেজার করে। অবভিয়াসলি খুব মোটা জিনিস মেজার করার কোনো মানে হয় না। খুব মোটা জিনিস মেজার করা যায় যদি খুব প্রিসাইজলি মেজার করতে হয়। আচ্ছা, এবার হচ্ছে জিরো এরার কাকে বলে। আমি যদি এই স্ক্রুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই দুটো যে ইসের মতো রয়েছে, এগুলোকে বলা যায় টিথ বা স, এই দুটোকে যদি আমি একদম ইসে করে দিই, লাগিয়ে দিই, মাঝখানে কিছু না রেখে, অবভিয়াসলি দুটোকে যদি একদম লাগিয়ে দিই, মাঝখানে কিছু নেই, তাহলে যেটা উচিত যে ভার্নিয়ারের যে জিরো, একদম বাদিকেরটা ভার্নিয়ারের জিরো, সেইটা মেন স্কেলের জিরোর সাথে কোইনসাইড করার কথা, যদি কোনো ইনস্ট্রুমেন্টাল এরার না থাকে। তাহলে মাঝখানে কিছু না রেখে যদি স্ক্রু ঘুরিয়ে দুটো এই ইসেকে দাঁড়াকে আমি একদম গায়ে গায়ে লাগিয়ে দিই, তাহলে ভার্নিয়ারের জিরো আর মেন স্কেলের জিরো কোইনসাইড করার কথা, কোন রকম এরার না থাকলে। আমার ম্যানুফ্যাকচারিং এরার, সবসময় যে ম্যানুফ্যাকচারিং এরার হয় তা না, অনেকদিন ধরে ব্যবহার করতে করতে লুজ হয়ে গিয়েও হয়। তাহলে এমনিতে দুটো জিরো কোইনসাইড করার কথা। যদি কোইনসাইড করে, এই যে ভার্নিয়ারের জিরো মেন স্কেলের জিরো কোইনসাইড করেছে, তাহলে জিরো এরার নেই। যদি কোইনসাইড না করে তাহলে বলবো জিরো এরার আছে। যদি কোইনসাইড না করে জিরোর থেকে বাঁ দিকে সরে থাকে, তাহলে সেটাকে বলে নেগেটিভ এরার। আর যদি ডান দিকে সরে থাকে তাহলে বলে পজিটিভ এরার। বলছি ইফ দ্য জিরো অফ দ্য ভার্নিয়ার স্কেল ইজ টু দ্য রাইট অফ দ্য জিরো, যদি ভার্নিয়ার স্কেলের জিরোটা মেন স্কেলের জিরো ডান দিকে থাকে, তাহলে তাকে বলে পজিটিভ এরার, আর সেটার কারেকশনটাকে বলা হয় নেগেটিভ কারেকশন। আর যদি নেগেটিভ এরার থাকে, সেটার কারেকশনকে বলা হয় পজিটিভ কারেকশন। এটা আমি একটু বোঝাই। যদি আমার পজিটিভ এরার বেরোয়, ধরলাম পজিটিভ এরার বেরোলো 0.02 মিলিমিটার, পজিটিভ জিরো এরার বেরিয়েছে 0.02 মিলিমিটার, তাহলে আমি বলবো, তাহলে আমাকে যেটা করতে হবে যে আমার যে এই যে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবো, তার থেকে 0.02 মিলিমিটার বিয়োগ করতে হবে, কারণ আমি বেশি এরার পেয়েছি, পজিটিভ এরার। আর যদি ভার্নিয়ারের জিরোটা মেন স্কেলের জিরোর বাঁদিকে থাকে, তাহলে এইখানে যা পাবো তার সাথে আমি যোগ করব। শুধু যোগ করলে হবে না, নেগেটিভ এরার মাপার একটা ফর্মুলা রয়েছে, যে টোটাল নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন মাইনাস ভার্নিয়ার স্কেল ডিভিশন কোইনসাইডিং উইথ মেন স্কেল ডিভিশন ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই ফর্মুলা দিয়ে নেগেটিভ জিরো এরার বার করে। আর পজিটিভ জিরো এরার খুব সহজ, যতটা সরে আছে
ততটাই। যদি 0.02 সেন্টিমিটার সরে থাকে ডান দিকে, তাহলে সেটাই হচ্ছে পজিটিভ জিরো এরর, এবং সেটা কি করব আমি এইটার থেকে বিয়োগ করে দেব। আচ্ছা, একটু আগে আমি যখন এরর প্রথমে বললাম, তখন আমি বললাম যে এররের পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপার হয় না, শুধু ডিফারেন্সটাই আসল। তাহলে এখানে কেন আমি পজিটিভ জিরো এরর নেগেটিভ জিরো এরর বলছি? এইটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের এরর স্পেসিফিক্যালি, এটা অন্য কোনো সিস্টেমেটিক এরর নয়, এটা মেজারমেন্টের এরর নয়, এটা হচ্ছে পার্টিকুলারলি শুধু ইনস্ট্রুমেন্টারই এরর। মেজারমেন্টের এররের পজিটিভ নেগেটিভ আলাদা করে কিছু হয় না। মেজারমেন্টের এরর মানে জাস্ট ডিফারেন্সটা, কতটা বেশি বা কতটা কম। বেশি কি কম সেটা দরকার নেই, কতটা বেশি বা কম সেটাই আসল। কিন্তু ইনস্ট্রুমেন্টের এররের ক্ষেত্রে আমি পজিটিভ নাকি নেগেটিভ এটা কনসিডার করব। যদি ভার্নিয়ারে জিরোটা মেন স্কেলে জিরো ডান দিকে থাকে তাহলে পজিটিভ জিরো এরর, যদি বাঁ দিকে থাকে তাহলে নেগেটিভ জিরো এরর। পজিটিভ জিরো এরর যেটা বেরোবে সেটা আমি এই ক্যালকুলেশন থেকে বিয়োগ করে দেব। নেগেটিভ এররও তাই, কিন্তু নেগেটিভ এররটা এই ফর্মুলাটা দিয়ে বের করতে হবে। এটা বোঝানোর কিছু নেই, ফর্মুলাটা জাস্ট হয়েছে টোটাল নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন, ধরলাম 10, মাইনাস কোন ভার্নিয়ার স্কেলটা কোইনসাইড করছে, ধরলাম 4 নম্বরটা কোইনসাইড করছে, তাহলে 10 মাইনাস 4 হচ্ছে 6 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটাই হচ্ছে আমার নেগেটিভ জিরো এরর, সামনে মাইনাস আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্ক্রু গেজ, আরেকবার নাম হচ্ছে মাইক্রোমিটার। স্ক্রু গেজ হচ্ছে খুব সরু জিনিসের ডায়ামিটার, ধরা যাক একটা সরু তারের ডায়ামিটার, বা আমাদের চুল হেয়ার তার ডায়ামিটার ক্যালকুলেট করতে হবে। এই মাঝখানে বসিয়ে স্ক্রুটা দিয়ে ঘুরিয়ে চেপে দেবো সরু তারটাকে, তবে ডায়ামিটার ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, এখানে কিছু কিছু ডেফিনেশন জানতে হবে। প্রথম হচ্ছে পিচ কাকে বলে। পিচ হচ্ছে, আচ্ছা এখানে কি কি থাকে, এখানে একটা মেন স্কেল থাকে লিনিয়ার স্কেল, আগেরটার মতোই। আগেরটা কি ছিল, একটা মেন স্কেলের ওপর বা একটা লিনিয়ার স্কেলের ওপর, কোথায় গেল, একটা লিনিয়ার স্কেলের ওপর আরেকটা স্কেল স্লাইড করছিল। আর এখানে হচ্ছে একটা লিনিয়ার স্কেলের ওপর একটা সার্কুলার স্কেল ঘুরতে ঘুরতে এগোচ্ছে আর পিছোচ্ছে। এখানে একটা মেন স্কেল আছে, একটা সার্কুলার স্কেল আছে। ওখানে একটা মেন স্কেল ছিল, একটা ভার্নিয়ার স্কেল ছিল। এখানে একটা মেন স্কেল আছে, একটা সার্কুলার স্কেল আছে। প্রথমে আমরা শিখবো সার্কুলার স্কেলের পিচ কাকে বলে। পিচ ডেফিনেশন তো জানি সবাই, খুব সহজ, যে সার্কুলার স্কেলটাকে বা কোনো স্ক্রুকে যদি আমি একবার ঘোরাই, একটা ফুল রোটেশনে স্ক্রুটা যতটা ফরওয়ার্ডে এগোয় বা ব্যাকওয়ার্ডে পিছোয় যে লেন্থ, তাকেই বলে কি তার পিচ। তার মানে এই যে সার্কুলার স্কেলে জিরোটা লিনিয়ার স্কেলের অ্যাক্সিসের সাথে কোইনসাইড করে আছে, আমি এইটাকে, এই স্ক্রুটাকে একটা ফুল রোটেট করলাম, করিয়ে জিরোটাকে আবার এই পজিশনে নিয়ে এলাম, তাহলে একটা ফুল রোটেশন হলো। তার জন্য এই সার্কুলার স্কেলটা মেন স্কেলের উপর যতটা এগিয়ে যাবে বা পিছিয়ে আসবে, সেটাই হচ্ছে কি পিচ। তাহলে পিচ একবার ঘুরিয়ে তো আর বার করে না, কি করে 10 বার ঘোরানো হলো, সার্কুলার স্কেলটাকে 10 বার ঘোরালো, তার জন্য দেখলাম মেন স্কেলের ওপর ও 5 মিলিমিটার সরে এলো। তাহলে একবার ঘোরালে কতটা সত্য, 5/10 মিলিমিটার, মানে 0.5 মিলিমিটার। তাহলে সার্কুলার স্কেলের পিচ হচ্ছে 0.5 মিলিমিটার। বোঝা গেল কি করে মাপলাম? এই সার্কুলার স্কেলটাকে 10 বার ঘোরালাম, 10 বার ঘোরানোর জন্য ও 5 মিলিমিটার সরে গেল লিনিয়ার স্কেলের উপর। তাহলে 10 বার ঘোরানো 5 মিলিমিটার সরেছে, একবার ঘোরালে কতটা সত্য, 0.5 মিলিমিটার। এটাই হচ্ছে পিচ। আচ্ছা, লিস্ট কাউন্ট কাকে বলে? লিস্ট কাউন্ট খুব সহজ, নাম্বার অফ পিচ ডিভাইডেড বাই টোটাল সার্কুলার স্কেল ডিভিশন। ধরা যাক এই যে সার্কুলার স্কেলটা রয়েছে এখানে, এখানে মোট 100 খানা ডিভিশন রয়েছে, 0 থেকে শুরু হয়ে ঘুরে এসে 95, 96, 97, 98, 99 আবার 100। 100 আর 0 একই দাগ। তাহলে সার্কুলার স্কেলের ওপর কটা ডিভিশন রয়েছে? 100টা। এইখানে যে ছবিটা রয়েছে সেখানে। সাধারণত ল্যাবে যে স্ক্রু গেজ দেওয়া হয় স্টুডেন্টদের, সেগুলোতে সাধারণত 50টা ডিভিশন থাকে, ছোটগুলো, বড়গুলোতে 100টা থাকে। তাহলে এইখানে যেটা দেওয়া রয়েছে তাতে 100টা সার্কুলার স্কেল ডিভিশন আছে। তাহলে লিস্ট কাউন্ট বার করবো কি করে? পিচ ডিভাইডেড বাই সার্কুলার স্কেল ডিভিশন। পিচ কতবার করেছিলাম এটার? 0.5 মিলিমিটার। আর সার্কুলার স্কেল ডিভিশন কত দেখলাম? 100। তাহলে 0.5 বাই 100 হচ্ছে 0.005 মিলিমিটার। এটাই হচ্ছে এই ইনস্ট্রুমেন্টের কি লিস্ট কাউন্ট। তাহলে লিস্ট কাউন্ট বার করা খুব সহজ, পিচ বাই টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন। এখানে 100 আছে বলে 100, কোনো ইনস্ট্রুমেন্টে 50 থাকলে 50। যা যন্ত্র দেবে ল্যাবে সেটাই। আমি এখানে 100 শিখে ল্যাবে গেলাম, গিয়ে ওখানে 100 লিখে চলে এলাম, অথচ আমাকে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে দিয়েছিল সেটা 50, সেরকম যেন না হয়। যে ইনস্ট্রুমেন্ট দেবে আমি 10 বার কি 20 বার ঘুরিয়ে দেখে নেবো
কতটা ডিস্টেন্স মুভ করছে লিনিয়ার স্কেলের ওপর, সেখান থেকে আমি একটা ডিস্টেন্স মুভ করলে কতটা মুভ করবে ডিভাইড করে বার করে নেব, ওটাই হচ্ছে পিচ। এবার আমি দেখবো সার্কুলার স্কেলের উপর কতগুলো ডিভিশন করা আছে, সেটা দিয়ে ভাগ করে দিলেই পাবো কি লিস্ট কাউন্ট। পিচকে নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন দিয়ে ভাগ করলেই পাবো লিস্ট কাউন্ট। এবার মেজারমেন্ট। মেজারমেন্ট হচ্ছে খুব সহজ। মেন স্কেলের রিডিংটা নেব, এই মেন স্কেলের ওপর রিডিংটা নেব, এখানে কত শো করছে, ইনটু পিচ প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। এটাই হচ্ছে আমার স্ক্রু গেজের মেজারমেন্ট। স্ক্রু গেজের মেজারমেন্ট কি মেন স্কেল রিডিং এর সাথে পিচ মাল্টিপ্লাই করতে হয়? মাল্টিপ্লাই করার কথা নয়, কারণ অলরেডি আমি এই লিস্ট কাউন্টের মধ্যে পিচ ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে, এই ইকুয়েশনটা আমি একবার তাও চেক করব, আমার মনে পড়ছে না যে স্ক্রু গেজে মেন স্কেল রিডিং এর সাথে পিচ মাল্টিপ্লাই করা হয় কিনা, সম্ভবত করা হয় না, আমি চেক করে কারেকশন করে দেব। সম্ভবত এটা লেন্থ হচ্ছে মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। আমি তাও দেখে চেক করে পিডিএফটা পাঠাবো। তা বলে এলাম, কিছু সহজ কিছুই নেই। আচ্ছা, এবার হচ্ছে জিরো এরার, আগেরটার মতোই। যদি জিরোর সাথে একদম ঘুরিয়ে যদি বন্ধ করে দিই, যদি জিরোর সাথে যে ঘুরিয়ে বন্ধ করে দিয়েছি দুটো মুখ, যদি জিরোর সাথে জিরোটা যদি এক্সের সাথে কোইনসাইড করে তাহলে নো জিরো এরার, যদি ওপরে থাকে তাহলে পজিটিভ জিরো এরার, যদি নিচে থাকে তাহলে নেগেটিভ জিরো। সার্কুলার স্কেলে জিরো যদি অ্যাক্সিসের নিচে ওপরে থাকে তাহলে পজিটিভ জিরো এরার, সার্কুলার স্কেলে জিরো যদি অ্যাক্সিসের নিচে থাকে তাহলে নেগেটিভ জিরো এরার। ব্যাস, আর কিছুই নেই এগুলো। এই জিরো এরার আগেরটার মতোই, জিরো এরারের করেসপন্ডিং লেন্থটা হিসেব করে মাইনাস করে দিলেই হয়ে যাবে। ওটা অতটা গুরুত্বপূর্ণ কিছু না, তাই আমি বলি। আচ্ছা, এখানে কিছু আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি। এখানে একটা অঙ্ক দিয়ে বলেছে এটার সিগনিফিকেন্ট ডিজিট অবধি ক্যালকুলেট করতে। সিগনিফিকেন্ট ডিজিটটা পড়ে নিতে হবে। এখানে যেমন 3টে সিগনিফিকেন্ট ডিজিট আছে, এখানেও 3টে সিগনিফিকেন্ট ডিজিট আছে। যে কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে যদি বড় সড়ো একটা নাম্বার বেরোয়, আমি কতটা কাটবো? আমি কি এটা, আমরা এতদিন ধরে যা শিখে এসেছি সিগনিফিকেন্ট ডিজিট সম্বন্ধে না জেনে, সেইখানে আমাদের বেশিরভাগ স্টুডেন্টই এটাকে 1.79 লিখে দেবে, বা 1.78, বা 1.784, বা 1 পয়েন্ট তো না, 1039 পয়েন্ট। কেউ লিখলো 1039.78, কেউ লিখলো 0.8, কেউ লিখলো 0.784, কিন্তু এইটা নয়। যদি সিগনিফিকেন্ট ফিগারে রুল অ্যাপ্লাই করি তাহলে এটাকে লিখতে হবে 1040। কেন? কারণ 252-তে 3টে সিগনিফিকেন্ট ডিজিট রয়েছে, 333-তে 3টে সিগনিফিকেন্ট ডিজিট রয়েছে, 1374-এ 4টে সিগনিফিকেন্ট ডিজিট রয়েছে। নিয়ম হচ্ছে আমার ক্যালকুলেশনের মধ্যে যা যা ভ্যালু দিয়ে দিয়েছে তার মধ্যে সবচেয়ে কম সিগনিফিকেন্ট ডিজিট আছে যত, আমার উত্তরকে সেইটাতে এক্সপ্রেস করতে হবে। তাহলে সবচেয়ে কম কত সিগনিফিকেন্ট ডিজিট আছে এখানে? 3। তাহলে আমাকে উত্তরটাকেও এক্সপ্রেস করতে হবে 3টে সিগনিফিকেন্ট ডিজিটে। সেটা একভাবেই করা সম্ভব, 1040 লিখলে, পয়েন্টটা রাখলে হবে না। এটা বোঝার জন্য সিগনিফিকেন্ট ডিজিটটা পড়তে হবে, রুলগুলো না পড়লে বোঝা যাবে না। খুব সহজ, দুটো রেজিস্টার দেওয়া আছে, 100 ± 3, এটা হচ্ছে ট্রু ভ্যালু, এটা হচ্ছে এরার। 200 ± 4 ট্রু ভ্যালু, এরার। সিরিজে কানেক্ট করা হয়েছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে। সিরিজে কানেক্ট করলে কি করে হয়? আর ইকুইভ্যালেন্ট হচ্ছে R1 + R2, তার মানে R1 এর ট্রু ভ্যালুগুলো যোগ হবে প্লাস মাইনাস তার এরারগুলো যোগ হবে। তাহলে ট্রু ভ্যালু যোগ করলে 300, প্লাস মাইনাস এরার যোগ করলে কত? 7। এটাই তো পেয়েছিলাম সাম করলে, a + b প্লাস মাইনাস ডেল্টা a প্লাস ডেল্টা b, তাই না? আচ্ছা, এখানেও আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলগুলো বোঝানোর কিছুই নেই, ম্যাথামেটিক্স ফিজিক্সের কিছু নেই। p হচ্ছে a³ b²√cd, তাহলে কি হবে পার্সেন্টেজ এরার বার করতে হলে? ডেল্টা p বাই p কি করে বার করবো? 3 ডেল্টা a বাই a, b এর পাওয়ার কত? 2, তাহলে 2 ডেল্টা b বাই b, c এর পাওয়ার কত? হাফ, তাহলে হাফ ডেল্টা c বাই c, d এর পাওয়ার কত? 1, তাহলে 1 ডেল্টা d বাই d। এটা হচ্ছে রিলেটিভ এরার। পার্সেন্টেজ এরার মানে ইন্টু 100 করে দিলাম। এবার a এর পার্সেন্টেজ এরার বলেছে 1%, b এর হচ্ছে 3, c এর হচ্ছে 4, d এর হচ্ছে 2, লিখে দিই 3, 1%, 3%, 4%, 2%, তাহলে 3 × 1 3, 6, 9, 2 11, 2 13, তাহলে p এর টোটাল পার্সেন্টেজ এর কত? 13%। এখানে একটা ভার্নিয়ার ক্যালিপারের প্রশ্ন করে দিয়েছি, এক্সাম্পল আছে, কিছুই না,
n+1 খানা ভার্নিয়ার স্কেল n খানার সাথে কোইনসাইড করে। তাহলে এখান থেকে আমি লিস্ট কাউন্টটা বার করে নেব। 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কতর সাথে কোইনসাইড করে বার করে নেব। এবার একটা মেন স্কেল ডিভিশন বলেছে a ইউনিট, তাহলে n/n+1 খানা মেন স্কেল ডিভিশন কত ইউনিট হবে? n/n+1 ইন্টু a ইউনিট, সেটা হচ্ছে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে লিস্ট কাউন্ট কি করে বার করে? একটা মেন স্কেল ডিভিশন মাইনাস ভার্নিয়ার স্কেল ডিভিশন, a মাইনাস a প্রাইম। তাহলে a/n+1। প্রশ্নটা পড়ে ভালো করে করলে, নিজের হাতে করলেই হয়ে যাবে, কিছুই নেই, অলরেডি ভার্নিয়ার ক্যালিপারে যা বুঝিয়েছি সেটাই। এখানে একটা ছবি দিয়ে বলেছে জিরো এরার বার করতে। স্কেলের এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ওপরেরটা হচ্ছে মেন স্কেল, নিচেরটা ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ারের জিরো মেন স্কেলের ডান দিকে আছে, তাহলে এটা কি পজিটিভ জিরো এরার। আচ্ছা, এখানে কোন ভ্যালুতে গিয়ে কোইনসাইড করেছে? n0 মানে কি? আমার হচ্ছে এই যে ক্যালকুলেশনের ভ্যালুটা সেটা হচ্ছে জিরো। এই জিরোটা যদি, কারণ জিরো এরার যখন মাপি তখন আমার n এর ভ্যালু সবসময় কি হয়? জিরো হয়। কেন জিরো হয়? কারণ যখন আমি জিরো এরার মাপি তখন আমার ভার্নিয়ার ক্যালিপারের মধ্যে কোনো যন্ত্র ঢোকানো থাকে না। যদি কোনো যন্ত্র ঢোকানো না থাকে তাহলে মেন স্কেল রিডিং কত হবে? জিরোই হবে। আমার যে এরারটা বেরোয় সেটা ভার্নিয়ার স্কেলে এরার বেরোয়, মেন স্কেল রিডিং জিরো। আর ভার্নিয়ারের কোনটা মেন স্কেলের সাথে কি কোইনসাইড করেছে? 5 নম্বরটা। তাহলে এক্স এর ভ্যালু 5। আর ভার্নিয়ার এটা লিস্ট কাউন্ট কত বলে দিয়েছে প্রশ্নের মধ্যে, না এখান থেকে বার করে নিতে হবে। 10 খানা হচ্ছে 9টার সাথে কোইনসাইড করে, ছবি দেখেই বোঝা যাচ্ছে। তাহলে সেখান থেকে লিস্ট কাউন্ট বেরোয় 0.01 সেন্টিমিটার, বের করে নিতে হবে আমি যেভাবে লিস্ট কাউন্ট বার করা শিখিয়েছি। তাহলে এটার জিরো এরারটা হচ্ছে n+x ইন্টু 0.01। n হচ্ছে জিরো, তো লিস্ট কাউন্ট জিরো এরারটা কত? 5 ইন্টু 0.01 মানে 0.05 সেন্টিমিটার। তাহলে জিরো কারেকশনটা কত? নেগেটিভ, মাইনাস 0.05 সেন্টিমিটার। তার মানে কি অ্যাকচুয়াল যে লেন্থটা আমি মেজার করব কোনো কিছুর এই যন্ত্রটা দিয়ে, এখন মেজার করছি না বটে, কিন্তু যখন মেজার করব তার সাথে কি করবো? সবসময় -0.05 করে দেবো। যা মাপবো তার থেকে 0.05 ছোট হবে মেজার্ড লেন্থটা। আচ্ছা, এখানে টাইম পিরিয়ড বলে দিয়েছে টি, এক্সপ্রেশনটা বলে দিয়েছে, বলেছে জি এর এরার বার করতে। জি এর অ্যাকুরেসি বার করা মানে হচ্ছে এরার বার করা। হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি ইন দ্য ডিটারমিনেশন অফ জি? তার মানে জি এর এরার কত, জি এর পার্সেন্টেজ এরার কত। এই কথাটার মানে হচ্ছে জি এর পার্সেন্টেজ এরার কত। যার এরার বার করতে দেবে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে, যে ফিজিক্যাল কোয়ান্টিটি এরার বার করতে দেবে, প্রথম কাজ হচ্ছে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে লেফট হ্যান্ড সাইডে লিখে বাকিটাকে রাইট হ্যান্ড সাইডে রিপ্রেজেন্ট করা। যেমন এখানে জি এর এরার বার করতে দিয়েছে, আমি জি ইকুয়ালস টু বাকিটা লিখবো। কত হয়? স্কোয়ার করে দিলে টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে জি হচ্ছে 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। আচ্ছা, এখানে ক্যাপিটাল স্মল এর হয়ে গেছে, এটা আমি কারেক্ট করে দেবো পিডিএফটা পাঠাবো যখন। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ জি কত? ডেল্টা জি বাই জি। 4 পাই স্কোয়ার কনস্ট্যান্ট, কোনো প্রয়োজন নেই। তাহলে ডেল্টা এল বাই এল প্লাস 2 ডেল্টা টি বাই টি, কারণ টি স্কোয়ার আছে। এবার ডেল্টা এল এর ভ্যালু বলে দিয়েছে 1 মিলিমিটার অ্যাকুরেসি আর 10 সেন্টিমিটার। তাহলে ডেল্টা এল যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ডেল্টা এলটা সেন্টিমিটারে লিখলে কত হবে? 0.1 সেন্টিমিটার। তাহলে 0.1/10 ইন্টু 100। ডেল্টা টি বলে দিয়েছে 1 সেকেন্ড রেজলিউশন, আর 0.5 সেকেন্ডে 100টা অসিলেশন। টাইম পিরিয়ড বলেছে 0.5 সেকেন্ড, 100টা অসিলেশন, তাহলে কত টাইম? 50 সেকেন্ড। তাহলে 1/50 সেকেন্ড হচ্ছে আমার ডেল্টা টি বাই টি। 1 সেকেন্ড হচ্ছে ডেল্টা টি, কারণ ওই যে বলেছি যদি আমার এরার বলা না থাকে তাহলে লিস্ট কাউন্টই হচ্ছে এরার। এখানে লিস্ট কাউন্ট হচ্ছে ঘড়ির যে লিস্ট কাউন্ট সেটা হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড বাই 50 সেকেন্ড, এটা হচ্ছে ডেল্টা টি বাই টি ইন্টু 2 ইন্টু 100। হিসেব করলে ডেল্টা জি বাই জি পাই 5 সেকেন্ড। এগুলো নিজের হাতে করলেই খুব পরিষ্কার সুন্দর বোঝা যাবে। এখানে একটা স্ক্রু গেজের প্রবলেম আছে, এটা আর পড়ে বলার কোনো মানে হয় না। একই পজিটিভ এরার বার করব, লিস্ট কাউন্ট ইন্টু কত দাগ সরে গেছে সেটাই এন করে, সেইটা আমাকে অলরেডি যা বলে দিয়েছে 62টা ডিভিশনের সাথে কোইনসাইড করে। তাহলে আমার সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 62, আর লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার। তাহলে 62 ইন্টু 0.01 মিলিমিটার হচ্ছে আমার সার্কুলার স্কেল রিডিং। তার সাথে আমি মেন স্কেল বা লিনিয়ার স্কেল রিডিং যোগ করব, তাহলে 2 প্লাস 0.62 মানে 2.62 মিলিমিটার হচ্ছে আমার টোটাল রিডিং। কিন্তু আমার যে পজিটিভ এরার
সেটা বেরিয়েছে আমার কত, এখানে বলে দিয়েছে 6 ডিভিশন বিলো দ্য রেফারেন্স লাইন, জিরোটা কোইনসাইড করে, তাহলে 6 ইন্টু 0.01 হচ্ছে আমার পজিটিভ এরার, সেটা আমি কি করবো 2.62 থেকে বিয়োগ করে দেবো। এইটাই, একটু পড়ে নিজের হাতে করলেই অঙ্কগুলো খুব পরিষ্কার হয়ে যাবে, ব্যাস। আচ্ছা, এখানে একটা রিলেশন বলে দিয়েছি, কারণ অ্যাসাইনমেন্টে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কে কাজে লাগবে। 180 ডিগ্রি পাই রেডিয়ান হয়, যেটা আমি আগেই বলেছি। 1 ডিগ্রি হচ্ছে 60 মিনিট, একটা দাগ হচ্ছে মিনিট, আর 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। এটা হচ্ছে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড আর রেডিয়ানের মধ্যে ইন্টারচেঞ্জিং রিলেশন। তাহলে এই হচ্ছে আমার এরার আর মেজারমেন্টের লেকচার। এই পিডিএফ এর মধ্যে যা যা প্রিন্টিং মিস্টেক রয়েছে সেগুলো আমি কারেকশন করেই পিডিএফটা পাঠাবো লেকচার ভিডিওর সাথে।